গাইস, স্বচ্ছ নীলের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে এখন থেকে নিয়মিত গল্প আসবে, তবে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিতে হবে। ধন্যবাদ। আদৌ পৃথিবী অনেক বড় মনে হলেও এটা খুব ছোট্ট একটা জায়গা। এখানে মানুষ ভালো রাখার চেয়ে ভালো থাকার প্রতিযোগিতায় মত্ত হয়, আর জিতেও যায়। অন্যের সুখ পুড়িয়ে তারা ভীষণভাবে ভালো থাকতে জানে। প্রতিনিয়ত আয়োজন করে নিজের সুখে, স্বাচ্ছন্দ্যের আর ভালো থাকার। অন্য কেউ যে ভালো থাকতে চায় এটা তারা ভুলেই যায়। এই শহরের প্রতিটি মানুষ, ইট, পাথর, কাঠ, নিষ্ঠুরতার কি ভয়াবহ আস্ফালন। অন্যার বিষণ্ণ কণ্ঠে শান্তাও উদাস পানে চেয়ে থাকে সামনের দিকে, যতদূর পর্যন্ত তার দৃষ্টিসীমানা ছাড়িয়ে যায়। এক সময় নীরবতা ভেঙে সেও কণ্ঠে বিষণ্ণতার রেশ টেনে অন্যার উদ্দেশ্যে বলে, তুই একদম ভালো নেই, তাই না? অন্যা বিস্তৃত গগনের পানে চোখ মেলে তাকিয়ে শান্তার কথায় মিহি হাসল। তারপর রিক্ত কণ্ঠে বলল, শখের পুরুষ আদার ভুবনের দিকে যেতে উদ্যত হলে তার ব্যক্তিগত নারীর কি ভালো থাকার কথা? আসলে কি সে ভালো থাকতে পারে? শান্তা বারান্দার রেলিং এ হেলান দিয়ে অন্যার পাশাপাশি দাঁড়ায়, ক্ষীণ কণ্ঠে শুধায়, খুব বেশি কষ্ট হচ্ছে কি? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? কষ্ট হওয়া কি অস্বাভাবিক কিছু? শান্তা এবার বেশ বুঝতারের মতো মাথা নাড়িয়ে বলল, সাইল ভাইয়ের সাথে অন্তত একবার কথা বল। তোর কি মনে হয় ভাই তোকে এত সহজে ছাড়বি? সে তোকে ভালোবাসে, তুই অযথা পাগলামি করছিস। ভাইয়ের সাথে একটা বার দেখা কর, সে কি চাই শোন একবার। এভাবে একপাক্ষিক বিচার করে তুই তাকে কিছুতেই কাঠ করায় তুলতে পারিস না। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো এইবার। অর্ণা বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে বলল, পারি না রে, প্রচুর কষ্ট হয়। কথা বলতে গেলে শব্দগুচ্ছ গলায় আটকে আসে। লোকলজ্জে ভুলে গিয়ে দৃঢ় আপন অধিকার ওকে জড়িয়ে নিতে ইচ্ছে করে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কোনো পিছুটান থাকবে না, কারো কোনো কথা থাকবে না, কথা শোনানোর মতো কেউ থাকবে না। শুধু আমি আর সে, সাথে থাকবে ওরা আমার একসাথে সাজানো স্বপ্ন। বল শান্তা, এটা কি সম্ভব? বল। ভাই নিজেও ভীষণ কষ্টে আছে। গত পরশু তার সাথে হঠাৎ করে দেখা হয়েছিল। আগের মতো নেই একদম, মুখ মলিন, চোখের নিচেও কালি পড়ে গেছে, চেহারা কেমন ফ্যাকাশে। তোকে ছাড়া ভালো নেই ভাইয়া, ফিরে যা। অর্ণা নীরব হাসে, হাসতে হাসতেই বলে, কতদিন দেখা হয় না জানিস আমাদের? টানা 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাস। যেখানে ওকে ছাড়া 1.5 ঘন্টা কাটাতে পারতাম না, সেখানে 1.5 মাস কি নির্দ্বিধায় কাটিয়ে দিলাম এই কয়েকদিন। আরো হয়তো 1.5 বছর, তারপর 1.5 যুগও কাটাতে পারি। তারপর কিঞ্চিত নীরবতার পর সে শান্তার হাত ধরল। হাত ঝাঁকাতে ঝাঁকাতে বিক্ষিপ্ত কণ্ঠে বলল, এই বল না, আগামী 1.5 যুগের মধ্যে আমি মরে যাব তো? তার বেশি হলে তো আমি আর বাঁচতে পারবো না। বেঁচে থাকাও তখন আমার গলায় ফাঁস হয়ে দাঁড়াবে। বল না শান্তা, কিছু তো বল। অর্ণা থামে না, সে অনবরত আবোল তাবোল বকতে থাকে, আর তার চোখের পানি কোনো সীমানা ছাড়াই গড়িয়ে পড়তে থাকে। একসময় শান্তা নিজের হাত ছাড়িয়ে নেয়, অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। অর্ণা 2 হাতে চোখ মুখ মুছে নেয়, স্বাভাবিক হয়। তারপর ফির বলে, ওকে দেখতে ইচ্ছে করে, কিন্তু শাশুড়িমা বলে দিয়েছে তার ছেলের আশেপাশে আমি যেন না ঘেঁষি। সে তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে। সে ঘর থাকবে আলোয় আলোকিত, সেই ঘরে তার জোড়া খানে নাতি নাতনি থাকবে। আমার আর জায়গা কই সেখানে? সাহিল আসে তো মাঝে মধ্যে, মাকে বলে তাকে প্রতিবারই দরজা থেকে বিদায় করে দিতে হয়। খুব দেখতে ইচ্ছে করে, তবে ইচ্ছেটাকে পাত্তা দেয় না। লাগাম টেনে ধরি খুব শক্ত করে। এই লাগাম একবার ছুটে গেলে মায়ার পিছুটান যে বেড়ে যাবে হু হু করে। তুই জানিসই তো ওই মানুষটা সম্পূর্ণ তোর। তাহলে পিছুটান বাড়লে ক্ষতি কি? আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোকে তো ফিরে যেতেই হবে। তোর ঘর, তোর সংসার তোকে ডাকছে, কেন ফিরছিস না? অর্ণা উত্তর দেয় না, গা কাঁপিয়ে হাসে। হায় সংসার, তার আর সংসারের ভাগ্য আছে নাকি? ধীরে ধীরে শেষ হতে হতে সব তো আজ নিঃশেষই হয়ে গেল, যাচ্ছেও এখনো পর্যন্ত। শান্তার সামনে থেকে সরে সে নিজের ঘরে এলো। ঘরের আলো নিভিয়ে শুধুমাত্র ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অন্ধকারাচ্ছন্ন জীবনে এত আলো আজকাল আর সহ্য হয় না। অসহ্য লাগে, বিরক্ত লাগে, চোখ ধাঁধিয়ে আসে। সামনে 2 পা এগোতেই বিছানায় অবহেলিতভাবে ফোনটা পড়ে থাকতে দেখে কিছু একটা ভেবে সেটা হাতে তুলে নিল। হ্যাঁ, অবচেতন মনের ধারণাই সঠিক। সাহিল ফোন করেছিল, 1 বার 2 বার নয়, টানা 37খানা মিসড কল উঠে আছে তার। অর্ণা বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। কি ভীষণ রকম খারাপ লাগছে, অপ্রকৃতি গোস্থর মতো লাগছে নিজেকে। কি করবে ভাবতে ভাবতে মানুষ পটে ভেসে উঠল সাহিল আর তার কাটানো প্রিয় কিছু মুহূর্ত। পারিবারিকভাবেই দুজনের বিয়ে ঠিক হয়।
প্রথমে আড়ম্বরহীন সামান্য আয়োজনে বিয়ে পড়িয়ে রাখা হয়, আর কয়েক মাস পর বউ তুলে নিয়ে যাওয়া হয় ব্যাপক আয়োজনে। মাঝখানে এই কয়েক মাস সময়টুকুর কারণেই অচেনা দুটি মানুষ একে অপরকে ভালোভাবে চিনে নেওয়ার সুযোগ পায়, অজানা পথের দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসার সুযোগ পায়। শুরু হয় প্রেমের প্রথম প্রহর, শুরু হয় ভালোবাসার নিখুঁত পরিচ্ছদ। শ্বশুরবাড়ি পা রাখার পরদিনই শাশুড়ি রুনা ইসলাম অন্নাকে সংসারের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন। মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে বলেন, এতকাল এই সংসার বুকে আগলে রেখেছি, বুকের মধ্যে সযত্নে পুষে রেখেছি। এইবার সকল দায়িত্ব তোমার। তুমি তোমার সংসার আগলাও নিজের মতো করে, তবে কখনো পরিবারের মানুষগুলোকে আলাদা হওয়ার সুযোগ করে দিও না। সবাই যেন এক সুতোয় বাঁধা থাকে, এটা খেয়াল রেখো। এতকাল বুকের ভেতরটা ভারী ভারী লাগতো, আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সহসা অন্না এগিয়ে এলো, নত মস্তকে বলল, আপনি এভাবে কেন বলছেন মা? আপনার সংসার আপনারই থাকবে। আমি তো মাত্রই এসেছি, আপনার মতো দক্ষ হাতে কি সংসার পরিচালনা করতে পারবো? এত বড় দায়িত্ব আমাকে দিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। পালিয়ে আর কোথায় যাবো বলো? তবে বয়স তো হয়েছে, একদিন না একদিন তো চলে যেতেই হবে। তার আগে তোমায় দুটো কথা বললাম। আসলে এই সংসারটা আমার খুব শখের, তো অনেক ছোটবেলায় এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আপনি কোথাও যাবেন না মা, আপনি তো এখনো এবারেরই বউ। এত সহজে মায়ে ছেড়ে দিবেন? অন্তত পক্ষে আমাকে সংসার বুঝিয়ে দেওয়ার জন্য হলেও আপনাকে থাকতে হবে। রুনা অন্নাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেলেন। ক্ষণে ক্ষণেই তিনি বুঝতে পারলেন ছেলের জন্য তিনি একদম ঠিক মেয়েকে নিয়ে এসেছেন। এই মেয়েই তার সংসার পরিপূর্ণ করবে। এই সংসারে স্বামী, শ্বশুর, শাশুড়ি ছাড়া আরো দুজন মানুষ ছিল, আহিল অন্নার দেওর, আর তার একমাত্র ননদ ফাইজা। সবাইকে নিয়ে আনন্দে উল্লাসে ভালো মতোই দিন কাটছিল। অন্নার মনে হতো না এটা পরের বাড়ি, অবশ্য সেটা মনে হওয়ার জন্য সুযোগ দরকার হয়। সেটা তাকে এই বাড়ির মানুষ দেয় নাই, শুধু ভালোবাসাটাই উজাড় করে দিয়ে গেছে। সাহিল একদিন পেঁচিয়ে জিজ্ঞাসা করলো, সংসার জীবন কেমন লাগছে? অন্নাও মুখ ভেঙচে উত্তর দিল, সবই ঠিকঠাক, তবে সমস্যা তুমি। সাহিল এগিয়ে এসে বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলো, আমি আবার সমস্যা হলাম কিভাবে? শুনি তো, তোমার কোন পাখা ধানে মই দিয়েছি যে তোমার 10টা না 5টা না একটা মাত্র স্বামীকেই সমস্যা বানিয়ে দিয়েছো? কথাটা বলেই সাহিল অন্নার মুখোমুখি এসে বসলো। অন্না মুখ ঘুরিয়ে নিল, অভিমানী কণ্ঠে বলল, তোমার সবকিছুই তো ঠিকঠাক দেখি, তবে ইদানিং আমি সময় একটু কম পাচ্ছি, কেন জানতে পারি? অন্না সাহিল হো হো করে হেসে উঠল। অন্না ফের শ্রাপ করলো, আচ্ছা, এখন তুমি আমার দুঃখ কষ্ট কেউ এসে উড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, মনে থাকলো আমার। আমি মাকে গিয়ে তোমার নামে নালিশ করবো, বলবো তোমার কীর্তিকলাপ। অন্না উঠে যাচ্ছিল, সাহিল হাত টেনে ধরে আটকালো। নিজের সামনে বসিয়ে আলতো করে ওর ঘাড়ে থুতনি রেখে বলল, বউয়ের বুঝি অভিমান হয়েছে? কি করবো বলো? বিগত কয়েকদিন পর পর কতগুলো মিটিং হলো, একদমই ফুসফুস পাচ্ছি না। মাঝে মাঝে ভাবি নিঃশ্বাস নিতে পারছি এই ঢের, বেঁচে আছি এই অনেক। সাথে সাথেই অন্না পেছনে ফিরে সাহিলের মুখ চেপে ধরে বলল, বেঁচে আছি ওই লাগাবার কি? এসব কথা বলবে না, আমার ভালো লাগলো না তোমার এই কথা। ফের যদি কখনো তোমার মুখে এসব শুনেছি, তাহলে কিন্তু সারা জীবনের মতো আরই বাচ্চা মরা আল্লাহর হাতে। তুমি একবারই কথা বলছো কেন? হ্যাঁ, বলবো না? আচ্ছা বেশ, কি বলবো তবে? অন্না কিছুক্ষণ ভেবে বলল, কি বলবে বলো তো? আচ্ছা বলো, ভালোবাসার কথাই বলো। তোমার মুখে শুনতে ভালো লাগে, তখন আর রাগ করে থাকতে ইচ্ছে করে না, তখন শুধু ইচ্ছে করে। সাহিল সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? পুরো বাক্যটা শেষ করো, বলো। অন্না কপট রাত দেখিয়ে বলে, উফ, এত প্রশ্ন কেন করো তুমি? হ্যাঁ, তোমাকে যা বলেছি তাই তো তুমি করবা না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। অযথা বসে বসে সময় নষ্ট, তার চেয়ে মায়ের সাথে বসে গল্প করতাম, সময়টা ভালোই কাটতো। সাহিল ছেলে মানুষই কণ্ঠে বলল, তার মানে আমার সঙ্গ তোমার ভালো লাগে না? ব্যাপারটা আসলেই খুব দুঃখজনক, খুব কষ্ট পেলাম। বউ আমার ইমোশনের কোনো পরোয়াই করে না। অন্না মুখ ঝামটা দিয়ে বলে, বোরিং, তুমি আগে করা পুরোটাই বোরিং। তারপর সেখান থেকে দৌড়ে পালায়। হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলে ওঠায় অন্নার ঘোর কাটে। সে পেছনে ফিরে তাকায়, আর কিয়ৎক্ষণের জন্য দৃষ্টি আটকে যায় সামনে থাকা মানুষটির ওপর। বুকের ভেতর তীব্র কষ্ট মোচড় দিয়ে উঠল। এই মানুষটার দর্শনে প্রতিবারই অদ্ভুত অনুভূতি হয়, এবারও হচ্ছে, তবে একটু অন্যরকম। ভালো খারাপের অন্তহীন দুর্গমতার মিশ্র অনুভূতি। যন্ত্রণাময় কিছু একটা কান্নার মতো সুরসুরি দিল গলায়। বিষণ্ণতায় মনের ভেতরকার অনুভূতি একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তবে ভালো লাগা কিংবা ভালোবাসার অনুভূতির কোনো হেলদোল হয় নাই। এই যে সাহিলকে দেখা মাত্রই অন্না নিজেই নিজের ভেতর ভাঙাচুরের তীব্র আওয়াজ শুনতে পেল। জোরালো ভাবে 2 কদম এগিয়ে এলো, অবাক হয়ে ভাবতে লাগলো,
এ কি স্বপ্ন না সত্যি? সত্যিই সাহিল এসেছে। এতদিন পর আসতে হলো তাকে, অবশ্য তাকে দুষে লাভ কি? অর্ণা নিজেই সাহিলের সাথে যোগাযোগের সমস্ত রাস্তার ইতি নিজ হাতেই টানতে চেয়েছে। অর্ণা স্থির দৃষ্টিতে একবার ঘড়ির দিকে তাকালো, মনে মনে হিসাব কষে নিল। 1 মাস 17 দিন, 4.5 ঘন্টা 48 মিনিট। অর্ণা হিসেব করতে করতে হয়তো সেকেন্ডেও বের করে ফেলতো, কিন্তু তার আগেই সাহিলের নিষ্প্রিয় কণ্ঠস্বর কর্ণগহ্বরে এসে ঠেকলো। এতটাই ঠুনকো আমাদের ভালোবাসা যে পাওয়ার আশাটাই নির্বিশেষ ভাবে ছেড়ে দিলে? সারা ঘর জুড়ে পিনপতন নীরবতা বিস্তার করছে। ঘরের মধ্যে উপস্থিত দুটি প্রাণীও যেন ডুব দিয়েছে নীরবতার রাজ্যে। একজন অলক্ষ্যে চেয়ে রয়েছে, আরেকজন অনুরক্তিতে। একটা সময় নীরবতা মুক্তি পেল। আরেকবার কর্ণকুহরে সাহিলের বিমর্ষ কণ্ঠ ভেসে এলো। তুমি এতটাই নিষ্ঠুর না, আমার থেকে আমাকে কেড়ে নিয়েছো তুমি। এই ভালোবাসা, এই আমাদের সম্পর্কের পরিণতি, এই আমাদের দুজনের সাজানো স্বপ্ন, সব স্বপ্ন পূরণ হওয়ার আগেই তুমি আশাবিহীন আমার ছেড়ে দিচ্ছ। এইবার মুখ খুলল অর্ণা, শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলল, স্বপ্ন দেখা যেখানে পাপ, সেখানে স্বপ্ন বাস্তবায়ন না করে আশা ছেড়ে দেওয়া অসম্ভব কিছু না। সবটাই তুমি জানো, তারপরেও আমায় কারাদণ্ডে তুলছো। হ্যাঁ তুলছি, কারণ সমস্ত দোষটাই তোমার। অর্ণা বিস্ময়ে অভিভূত কণ্ঠে বলল, আমার এখন তোমার চোখে সব দোষী আমি? বাহ, তোমার মনের মধ্যে আমাকে নিয়ে এসব চলছে। আজ তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। আর এদিকে কিনা আমি, হায় আল্লাহ কি বোকা আমি। শেষের বাক্যটা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল অর্ণা। সাহিল এবার এগিয়ে এসে অর্ণার মুখোমুখি দাঁড়ালো, বিব্রত ভঙ্গিতে বলল, কি আবল তাবল বকছো? আমি তোমাকে বলেছিলাম না আমি সব ঠিক করে দেব। আরে মাকে আমি বুঝাতাম, সবকে আমরা দুজন মিলে ঠিক করতে পারতাম না? তুমি তো বাচ্চা মেয়ে নও না, একটু বোঝার চেষ্টা তো করতেই পারতে। আমি তোমাকে ছাড়া ভালো নেই, অন্তত পক্ষে আমার থেকে আমার ভালো থাকাটা কেড়ে নিও না। আমি সত্যি আর নিতে পারছি না। অর্ণা সম্পূর্ণ প্রসঙ্গ পাল্টে বলল, এখানে আসছো কেন? কি দরকার? বউ দরকার, বউয়ের টানে টানে চলে এসেছি। অর্ণা বিক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখা শেষ, এখন যেতে পারো। আশ্চর্য, আমার শ্বশুর বাড়ি আমি বেড়াতে আসছি আর তুমি আমাকে চলে যেতে বলছো? নিষ্ঠুর রমণী, আমি এখানে 1 মাস থেকেই তবে যাব। তারপর তোমার মা জানলে আমায় বলবে আমি তার ছেলেকে ডেকে এনে এসেছি। আমায় তো বলেছিল ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, আমিও অপেক্ষায় আছি। আচমকা সাহিল এসে অর্ণার মুখ চেপে ধরল এক হাতে, বিষণ্ণ কণ্ঠে বলল, অমন কথা আর কখনো বলো না, আমি সইতে পারবো না। আমার না হোক, অন্তত আমার দূরত্বের হয়েও না। হিংসে হবে, ভীষণ রকমের হিংসা হবে দূরত্বকে। অর্ণা এতক্ষণ শক্ত থাকার চেষ্টা থাকলেও এই মুহূর্তে আর নিজেকে শক্ত রাখতে পারল না। আলতো করে সাহিলের প্রশস্ত বুকে নিজের মাথা এলিয়ে দিল, প্রলম্বিত শ্বাস টেনে বলল, তোমাকে ছাড়া আমি ভালো নেই জাহির। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বারবার। কি করে যে বেঁচে আছি, আমাদের ভাগ্য আমাদের মিলিয়ে দিতে চায় না কেন? আমি যে এই দূরত্ব মেনে নিতে পারবো না। ভাগ্যিস আজ তুমি দেখা দিলে, আমিও নতুন করে একবার প্রাণ শক্তি ফিরে পেলাম। বলো না, তুমি আমার হয়ে না থাকলেও মাঝে মাঝে এভাবে দেখা দেবে, মাঝে মাঝে আসবে আমার কাছে, আমাকে তোমার বুকে মাথা রাখতে দিবে। খুব পাপ হবে কি তাতে? এইটুকু পাপে ভাগিদার না হলে আমি তো শেষ হয়ে যাব। সাহিল মুচকি হেসে বলল, পাগলি মেয়ে, আমি ছাড়ছি নাকি তোমায়? তোমার ছেড়ে আমার যাওয়ার আর জায়গা কোথায়? তারপর হুট করে কিছু মনে পড়ে সাহিল পুনরায় বলে, দেখেছো, আমি এখানে এসে সরাসরি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি কারোর সাথে কথা বলার সময়টাও পাই নাই। ভাগ্যিস শান্তা ছিল, নয়তো আজও তোমার সাথে দেখা হতো না। আমি গিয়ে ওনাদের সাথে দেখা করে আসছি। অর্ণা মাথা নাড়িয়ে সম্মতি দিলে সাহিল চলে যায়। অর্ণা সাহিলের যাওয়ার পথে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকায়। মনে পড়ে যায় সেই কারণ, যে কারণে তাকে সব ছাড়তে বাধ্য করা হচ্ছে, যে কারণে তাদের মধ্যে বিচ্ছেদকে দিচ্ছে। মনে পড়ে যায় শাশুড়ি মায়ের বলা কথাগুলো। রুনা সবসময় অর্ণাকে ভালোবাসতেন, নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম নয় সে। বিয়ের 1 বছরের মাথায় তিনি হুট করে একদিন অর্ণাকে বলে বসলেন, বৌমা দেখো তো, ইদানিং শরীরটা একদম ভালো লাগছে না। বয়স হচ্ছে, হায়াত মৌতের কোনো ঠিক নাই। বলি যে মরার আগে একবার নাতি নাতনির মুখ দেখাবে না? আমারও তো ইচ্ছে করে একান্তে বসে নাতি নাতনিদের সাথে একটু সময় কাটাই। অর্ণা লজ্জা পেয়ে গিয়েছিল আচমকা শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে। সে উত্তরে মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল শুধু, মুখে কিছু বলার অবকাশ পায় নাই। সাহিলকে এই কথা বলতেও বেশ কসরত করতে হয়েছে তাকে। লজ্জা শরমের মাথাকে 2 দিন পর বলেই ফেলল, শোনো মা, সারাদিন একা একা খুব বোরিং ফিল করি। তার নাকি সময় কাটাতেই চায় না। কেন, তোমরা আছো না? ঘরে এতগুলো মানুষ থাকতেও মা একা ফিল করবে কেন? আর তোমাকেও তো বেশিরভাগ সময় মায়ের সাথেই দেখি, তাহলে? অর্ণা বিব্রত ভঙ্গিতে বলে,
না মানে আমরা তো ঘরেরই মানুষ, তাই না? হ্যাঁ, আচ্ছা মা কি গ্রামের বাসায় যেতে চাচ্ছে? তবে চলো আমরা সবাইকে ঘুরে আসি এবার। বাবাও যেতে চাচ্ছিল। অন্না ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। না, এ তো কিছুতেই সোজা কথায় আসছে না। যত সব উটকো আঁকা বাঁকা কথায় চলে যাচ্ছে। সাহিল নিজের মতো করে বলেই যাচ্ছে, আসলে আমাদের গ্রামের বাড়িতে তো তুমিও যাবে। এইবার চলো তবে, বহুত সুন্দর জায়গা আর দেখার মতো এত কিছু আছে। আমারও কাজে চাপে খেয়াল থাকে না। গ্রামের বাসা থেকে সবাই বলেছিল নতুন বউকে নিয়ে একবার ঘুরে যাও, অথচ আমি সময় মেলাতে পারছিলাম না। সামনে ছুটি হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, তাই কাজে লাগাই। কি বলো? মায়ের ইচ্ছেও পূরণ হবে, আবার আমাদেরও ঘোরা হবে। অন্না মনে মনে রাগ করলো, ওরে কত! তবে মুখটাকে অতিরিক্ত স্থির রেখে বলল, মায়ের এবার একটা নাতি নাতনি দরকার। সাহিল নির্বিকার ভাবে বলল। আচ্ছা সেটাও পাবে, কিনে এনে দিব। তারপর ঘটনার আকস্মিকতায় হঠাৎ টের পেয়ে চকিত দৃষ্টিতে অন্নার দিকে তাকালো। অন্না চোখ নামিয়ে মুখ টিপে হাসলো। মাত্রই সাহিলের বলা কথা শুনে হাসি আর চেপে রাখতে পারছে না। অন্নার কথা না বুঝেই বলল, কি এনে দিব? আর বোঝার পরও সে আরো ভালো করে বোঝার চেষ্টা করতেছে। অন্না হঠাৎ গালে হাতে স্পর্শ পেয়ে মুখ তুলে তাকায়। সাহিল বলে, কি বললে তুমি? মা মা বলেছে, কিন্তু তুমি রাজি ব্যাপারে? অন্না মনে মনে আবার তাকে গর্ধব বলে সম্বোধন করলো। এইভাবে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া যায় নাকি? আশ্চর্য, সে রাজি হবে না কেন? নতুন একটা সম্পর্ক, নতুন একটা অনুভূতি, নতুন একটা পরিচয়, সবটাই তো তাকে ভীষণভাবে টানছে। তবে সাহিলের কথায় উত্তর দিলে মৃদুভাবে মাথা নাড়ায়। আর সে তৎক্ষণাৎ সাহিলের চোখে মুখেও অন্যরকম ঝিলমিল আনন্দ দেখতে পেল। সাহিলও তার মানে নতুন অনুভূতির সাথে পরিচয় পেতে চায়। সেও নতুন একটি সম্পর্কে মিষ্টতা পেতে চায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। সাহিল আর অন্যার দিনগুলো বেশ অন্যরকম ভাবে কেটে যাচ্ছিল। তাদের দুজনের স্বপ্নের সাথে যোগ হয়েছে তৃতীয় জন। স্বপ্নের প্রতিচ্ছবিতে তারা দুজন মাঝে মাঝেই একটা ছোট্ট পুতুল দেখতে পায়। রুনাও বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, কিন্তু অন্না বিষয়টা বুঝতে পারছিল না। এত দেরি তো হওয়ার কথা না। সে তো প্রেগনেন্সির কোনো লক্ষণই তার মধ্যে আবিষ্কার করতে পারছিল না। এমনকি 2 বার চেক আপও করিয়েছিল। বাধ্য হয়ে সাহিলকে বলে। সাহিল উত্তরে বলে, এত অধৈর্য হয়ে পড়ছো কেন? সবুর করো, সবুরে ঠিক নেওয়া ফলে। সবুরে মেয়া ফলে, এই কথাটি সত্য। তবে অন্না আর সাহিলের ক্ষেত্রে এই কথাটি মিথ্যেই প্রমাণিত হলো। ঘটনা যখন প্রায় 3 বছরে উপনীত হলো, তখন রুনা আরেকবার তাগাদা দিতে লাগলেন। এইবার বললেন, বুঝেছি, আমার কথার কোনো গুরুত্ব নাই তোমাদের কাছে। নাই থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। এই যে তোমাদের বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল, এখনো কি বাচ্চা কাচ্চা নিবে না? অন্না চিন্তিত মুখে বলল, বা আমরা চেষ্টা করছি তো, কিন্তু রুনা আর বেশি কিছু বললেন না। পরদিন সকালেই অন্না সাহিলকে নিয়ে হাসপাতালে গেল চেক আপের জন্য। তাদের মধ্যে কোনো প্রকারের জটিলতা আছে কিনা তাও জানা যাবে। তবে রিপোর্টে দুঃসংবাদটাই প্রকাশ পেল। রিপোর্ট অনুযায়ী এন্ডোমেট্রিওসিস সমস্যার কারণে অন্না কখনো মা হতে পারবে না। কখনো না মানে সেটা কখনোই না। অন্না কি করবে বুঝতে পারলো না। সে দ্রুতই সবকিছুর ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেললো। শাশুড়ি মাকেও সত্যি কথাটা বলে দিল। যদিও সেই সময় সাহিল তাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল এবং বলেছিল মাকে এই কথাটা এখন যেন সে না জানায়। কিন্তু অন্না মানলই না সাহিলের কথা। শাশুড়িকে বলার পরে শুরু হয়ে গেল বাকবিতণ্ডা। সাহিল সামলে নিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে মা, তুমি একদম চিন্তা করো না। ডাক্তার ওকে কিছু ওষুধ দিয়েছে, সেগুলো আগে শেষ করুন, তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই। আর তুমি ওর সাথে এমন করলে ও কোথায় যাবে বলো তো? অন্য এমনিতেই ডিপ্রেশনে চলে গেছে, তার মধ্যে তুমি প্রতিনিয়ত 2 বেলা করে ওকে কথা শোনাচ্ছ। তুমি তো এমন ছিলে না। জবাবে তিনি কিছুই বললেন না। হঠাৎ করে সবকিছুর উপর বিতৃষ্ণা চলে এসেছে। ওইদিকে অন্না প্রচন্ড অপরাধ ভোগে ভুগছিল। বারবার মনে হচ্ছে তার নিশ্চয়ই মা হওয়ার যোগ্যতা নাই বলেই সৃষ্টিকর্তা এই অধিকারটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অন্না সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া সাহিলের সাথেও কথা বলতো না। আর সাহিলও তাকে স্পেস দিতে, নিজেকে সময় দেওয়ার জন্য। তারপর অন্না যখন ঘোর থেকে বাস্তবতায় ফিরে আসলো, তখন আবার সে অস্থির হয়ে উঠল। সাহিল কাজকর্ম বাদ দিয়ে ব্যস্ত হয়ে পড়লো অন্নাকে নিয়ে, কিন্তু তবুও তার মন মানছিল না। ফাইজাও মানসিকভাবে খুব সাপোর্ট দিচ্ছিল তাকে, কিন্তু কষ্ট তো কষ্টই। ক্ষণস্থায়ী সান্ত্বনায় দীর্ঘস্থায়ী কষ্ট কি কখনো ভোলানো যায়? অন্না একটা বাচ্চার জন্য কোনো উপায় বাদ রাখেনি। ডাক্তার, কবিরাজ হতে শুরু করে সবারও শরণাপন্ন হয়েছে।
কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই, উল্টো তাকে আরো কথা শুনতে হয়েছে। তারপর তাদের সম্পর্ক তখন প্রায় 5 বছর। তখন আত্মীয় স্বজনরাও নানান কথা বলতে শুরু করলেন। সাহিলের এক চাচি রুনাকে বললেন, তোমার ছেলে তো এখনো জোয়ান, এই বয়সে তার অধিকার আছে বাবা ডাক শোনার। ওই বন্দা মেয়ে বিয়ে করে ছেলের একটা বিয়ে দাও, আর বংশের জন্য তো উত্তরাধিকারী দরকার। এই মেয়ে তো তা দিতে পারবে না, আর 5 বছরেরই সংসার। ছেলের বিয়ে দিতে কোনো অসুবিধাই হবে না, দরকার লাগলে পাত্রে আমি ঠিক করে দেবো। রুনা কিঞ্চিত বিব্রত বোধ করলেও হয়তো সবার কথা শুনে সাহিলের আরেকটা বিয়ে দেওয়ার জন্য উদ্যত হলেন। আর অর্ণাকে সমস্তটা খুলে বললেন। অর্ণা কি বুঝলো কে জানে, সে সাহিলকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। সাহিল পড়ে গেল মা আর বউয়ের দোটানায়। অর্ণাকে এত বোঝানোর চেষ্টা করলেও তাও সে বুঝলো না। শুধু সাহিল নয়, শ্বশুর মশাইও নানান ভাবে বোঝানোর চেষ্টা করলেন। অর্ণা বোধহয় পণ করে নিয়েছিল কারোর সাথে সে কারোর কথা সে কানে তুলবে না। সাহিল দেখা করতে চাইলে সে দেখা করতো না, ফোন দিলে ছাড়া ছাড়া ভাবে 2-1 কথা বলতো। নিজেও কষ্ট পাচ্ছিল, সবাইকে কষ্টে রাখছিল। কয়েকটা দিন যে কি দম বন্ধকর পরিস্থিতির মধ্যে গেছে সেটা অর্ণা ছাড়া আর কেউ জানে না। সে শাশুড়িকে নিজের মায়ের মতো ভেবেছিল সকল প্রতিকূল পরিস্থিতিতে সে তাকে পাশে পাবে, কিন্তু পেল না। উল্টো তিনি অর্ণাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিলেন। অতীত ভাবতে ভাবতে অর্ণার ভাবনার সুতো ছিঁড়ে গেল, বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে কিছুতেই তার ব্যর্থতার জন্য সাহিলকে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত করতে পারে না, এই অধিকার তার নেই। শাশুড়ি মা ঠিকই তো বলেছেন, বাস্তবতার দিক দিয়ে ভাবতে গেলে তার কথা আসলেই সত্যি। সব সময় তো আবেগ দিয়ে দুনিয়া চলে না, সত্যি মেনে নিতে হবে। আজকে সাহিলকে দেখে সে যেরকম উচ্ছ্বাস হয়ে পড়েছিল, এটা একদম উচিত হয়নি। সাহিল আর তার নেই, সে এখন যোজন যোজন দূরের মানুষ। সাহিলকে বোঝাতে হবে, বুঝিয়ে পাঠিয়ে দিতে হবে। একটা সন্তানের জন্য সে সাহিলের চোখে মুখে যে উচ্ছ্বাস দেখতে পেয়েছিল তা কিছুতেই মূর্ছা যেতে দেওয়া যাবে না। সাহিল এ ঘরে পা দেওয়া মাত্রই অর্ণা বলল বিচ্ছেদের কথা, আর সাহিল অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। অর্ণা আবারও হঠাৎ করে এসব কথা বলছে কেন? সে তো বলেই দিয়েছে সে সব ঠিক করে দিবে। অর্ণা ফের ছিন্ন বিচ্ছিন্ন স্বরে বলল, প্রকৃতি সবসময় মিলন পছন্দ করে না, এখানে কিছু সময় বিচ্ছেদ হওয়াটা জরুরি, আমাদের ভালোর জন্যই জরুরি। কিন্তু এ কেমন বিচ্ছেদ? আমাদের বেলা প্রকৃতি তো কঠোর হচ্ছে কেন? সাহিলের কথা শুনে অর্ণা খুব মিষ্টি করে হাসলো। ভাবতেই কেমন অবাক লাগছে, তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার স্বামী। এই মানুষটিকে সবকিছু উজাড় করে সে ভালোবাসে। আবার এটা ভেবেও অবাক লাগছে যে এই অসাধারণ মানুষটার সাথে জীবনের 5টা বছর কাটিয়ে এই মুহূর্তে বিচ্ছেদে পদার্পণ করতে হচ্ছে। এই মানুষটার সাথে বিচ্ছেদের কথা মনে পড়লে বিচ্ছেদ শব্দটা হৃৎপিণ্ডে শেলের মতো বিঁধে যায়, বুক মোচড় দিয়ে ওঠে ভীষণ কষ্টে। অপ্রতিরোধ্য যন্ত্রণায় গুড়িয়ে যেতে থাকে পাঁজরের হাড়গুলো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় তখন সবকিছু। কি আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা ছিল না, তবুও হচ্ছে। প্রকৃতির নিয়ম মেনেই হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী তো কত কিছু হওয়ার কথা নয়। আবার সেই সব খুব সুনিপুণ ভাবেই হয়ে যায়। অর্ণাকে নিশ্চুপ থাকতে দেখে সাহিল বেশ তেজি কণ্ঠে বলল, চাই না আমি এমন প্রকৃতি যেখানে তোমার আমার বিচ্ছেদ হবে। দরকার লাগলে আমি সব ভেঙে গুড়িয়ে দিব, সব ছাড়খাড় করে দিব, তবুও কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবো না। আমাকে ভালোবাসবে না, উল্টা ভালোবাসতে হবে না তোমায়। শুধু কাছে থেকো, নয়তো আমার অনলে তুমিও ছাড়খাড় হয়ে যাবে। অর্ণা সাহিলের দিকে সেকেন্ডের জন্য তাকালো। তার চোখের দৃষ্টি অসংলগ্ন, চোয়ালের পেশি শক্ত। অর্ণা উল্টো দিকে ঘুরে তাকিয়ে আপন মনেই বলল, ছাড়খাড় তো হবই, হচ্ছি তো এখনো, কি করে বোঝাই বল? তুমি যে আমার শখের পুরুষ ভীষণ রকম। সাহিল অর্ণার কথায় পাত্তা না দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন চেষ্টা করতে লাগলো, কিন্তু অর্ণা গো ধরে বসে আছে। দুনিয়া উল্টে গেলেও নাকি সে ফিরে যাবে না। অর্ণার বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, অর্ণা কিছু বোঝে আর কিছু না বোঝার ভান করে। ওর কথা শুনে মা রেনু রেগে গেলেন, ধমকে বললেন, তোর নিজের সংসার, অথচ তুই ফিরে যাবি না? তাহলে এই বাড়িতে তোরা জায়গা নেই। মেয়ে বিয়ের পর এত বাপের বাড়ি এসে থাকতে নেই, লোকে নিন্দে করে, জামাই সেধে নিতে আসে, আর তুই নাটক করিস। জামাই এসেছে, ওর সাথে 2 দিন বেরিয়ে চলে যাবি। বিয়ের পর শ্বশুর বাড়ির মেয়েদের সব এত সহজে অধিকার ছেড়ে দিস না, পরে আফসোস করবি।
কিন্তু মা, ওখানে গেলে আমাকে আবার কথা শুনতে হবে। তুমি তো সবটাই জানো, তাই না? আবার সত্যি আর এসব অশান্তি ভালো লাগছে না। ম্লান স্বরে বলল অর্ণা। রেনু অর্ণাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলেন, বকাবকিও কম করলেন না। সব শেষে বলে দিলেন, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন একটু একটু কথা শুনতে হবে। তোর যা খুশি মন চাই তুই তাই কর, কিন্তু এই বাড়িতেও আর থাকতে পারবি না। তোর শেষ কথা যেমন শোনা শেষ, তুইও আমার শেষ কথা শুনে রাখ। রাগ জেদ যে একলা তোমার থাকবে, আর তুমি সেই রাগ জেদ নিয়ে সবার মাথার উপর উঠে নাচবে, এটা ভেবে ভুল করছো। রাগ জেদ তোমার বাবা মায়েরও আছে। শান্তা এসে রেনুকে সামলালো, আড়ালে নিয়ে গিয়ে বলল, কি করছো মা? ও নিজের সমস্যার মধ্যে আছে। ওকে এই সময় এসব বলার কোনো মানে আছে? আমরা বোঝাইছি, এবার যা সিদ্ধান্ত নাও আপনি। আমাদের কি করার আছে? তুমি এসবের মধ্যে ওকে বাড়ি ছাড়তে বলছো? এরই মধ্যে যাবে কই আপু? কোথাও যাইতে হবে না, আমি কথাটা ওকে বললাম। ও এখন এটা নিয়ে ভাববে। আত্মসম্মানে আঘাত না করলে ওই সংসার টিকিয়ে রাখতে পারবো না। অন্যান্য নেতিবাচক দিকটা ভেবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে। আজ আমি আপুর সাথে কথা বলবো, চিন্তা করো না মা। মূলত আপুর কারণেই আমি শ্বশুর বাড়ি থেকে আসছি। শান্তার কথা শুনে রেনু খানিকটা শান্ত হলেন। সাহিল শ্বশুর বাড়িতে এসেছে আজ নিয়ে 2 দিন। অর্ণাকে বলেছে বাড়িতে নাকি একটা কাজে আটকে যাওয়ার বাহানা দিয়ে এখানে আছে। মাকে আগে ভাগেই কিছু জানানো উচিত হবে না, হয়তো আবারও উল্টো প্রতিক্রিয়া দেখাবে। আর এদিকে অর্ণাকেও কিছু বোঝানো যাচ্ছে না, সে হঠাৎ করে বাচ্চাদের মতো অবুঝপানা হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যার পর শান্তা 2 কাপ কফি নিয়ে অর্ণার সাথে বারান্দায় এসে বসলো। কফিতে চুমুক দিয়ে বলল, কি সিদ্ধান্ত নিলি? কিছু না। অর্ণার নির্বিকার উত্তর। তোকে কয়েকটা কথা বলি শোন। জ্ঞান দিবি? জ্ঞান নয়, জাস্ট কয়েকটা কথা বলবো। আচ্ছা। মাথা নাড়িয়ে সায় দেয় অর্ণা। মিনিট 2 ভাবনা চিন্তা করে শান্তা বলতে শুরু করলো, আমাদের সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী নারী পুরুষের বিয়ে হয়। এক একজন এক এক রকম কারণে বিয়ে করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা বা বংশধর। না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আশা করা কোনো অন্যায় না। প্রত্যেকটা স্বামী স্ত্রীর এরকমই ইচ্ছে থাকে, তোদেরও আছে। কিন্তু সেই ইচ্ছে যদি পূরণ না হয় তাহলে কি কাউকে দোষ দেওয়া যাবে? এক কথায় উত্তর দে। অর্ণা কোনরূপ বাক্য ব্যয় না করেই বলল, না। আচ্ছা, বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ডিভোর্স খুব সাধারণ একটা বিষয়। এটা পরিবার ব্যতীত কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক হয়ে থাকে। এখন বল, তোরা নিজেরা কখনো এমন সিদ্ধান্ত নিয়েছিস? না। শান্তা আবারও বলতে শুরু করলো, ভাই তো কখনো তোকে দোষারোপ করে নাই, তোর দিকে আঙ্গুল তুলে কিছু বলেও নাই, বরং তোদের সব জেদ সে মুখ বুজে সহ্য করে নিচ্ছে, তোকে ফিরিয়ে নিতে আসছে। এরকম স্বামী কজনে পাই বলতো? ওই যে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কে ঝামেলা দেখা যায় না, লোকে তখন বলে একটা বাচ্চা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। পুরুষ মানুষ বইয়ের মায়া ছাড়তে পারে, কিন্তু সন্তানের মায়া ছাড়তে পারে না। সংসারে অশান্তি, তাহলে একটা বাচ্চা নিয়ে নাও। সেই সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে ভাইয়া তোকে ভালোবাসে, আর তুই ফিরিয়ে দিচ্ছিস। সমাজ চলেই যাক, তোর ওই মানুষটা ঠিক থাকলেই তো হলো, তাই না? এক নাগারে কথাগুলো বলে থামলো শান্তা। উত্তরের আশায় বোনের মুখের দিকে চেয়ে থাকলো, কিন্তু অন্না সাথে সাথেই কিছু বলল না। তার চোখের অশ্রুকণা ভিড় করেছে। অবশেষে মুখ খুললো, বলল, তবে কি আমার ফিরে যাওয়া উচিত? সিদ্ধান্ত তোর। আমার যতটুকু বলে দেওয়ার দরকার ছিল আমি ততটুকু বলেছি। সংসার তোর, সংসার টিকিয়ে রাখার দায়িত্ব তোর। এই বলে শান্তা উঠে দাঁড়ালো, অন্নার মুখের দিকে আরেকবার তাকালো। বোনের কষ্টে তার যে কষ্ট হচ্ছে না এমন নয়, কষ্ট হচ্ছে, তবু অন্নার ভালোর জন্যই কথাগুলো তাকে বলতে হয়েছে এবং আরো বলতে হবে। বারান্দার দরজা থেকে শান্তা ফিরে এসে ফের বলল, আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই তোকে। কি? ব্যর্থতা তোর, এটা যেন ভাইয়া কিন্তু তোকে ছেড়ে যায় নাই, এই জন্য তোর সামান্য একটু হলো তার কাছে কৃতজ্ঞতা থাকা উচিত। অন্না হতভম্ব দৃষ্টিতে বোনের দিকে তাকালো। ওর পক্ষ থেকে অন্নাকে যেন কোনোদিনও ওই কথা শুনতে হবে এটা কল্পনাতীত ছিল। কেমন অবিশ্বাস্য লাগছে সবকিছু। সবাই পর হয়ে যাচ্ছে, আপন মানুষগুলো পর হয়ে গেলে অন্না বাঁচবে কি নিয়ে, কাকে নিয়ে? হাত সরাতে নিলে কফির মগটা উল্টে পড়ে গেল। উষ্ণ গরম অনুভূত হয় তাতে। যাক, সব উল্টে পাল্টে ছাড়খাড় হয়ে যাক, তার কিছুই যায় আসে না এসবে। সাহিল গেছিল মসজিদে নামাজ পড়তে, ফিরে আসতেই অর্ণা বলল, চলো আমরা ফিরে যাই। সাহিল বুঝলো না, তাই পাল্টা প্রশ্ন করলো, কোথায়? তোমাদের বাড়ি। সত্যি ফিরে যাবে? সত্যি? এত কিছুর পর অবশেষে ম্যাডামের মন গড়ল? হ্যাঁ, যাওয়া উচিত আমার। যত যাই হোক আমি তো ওই বাড়ির বউ। আমি যদি নিজের সংসারের ব্যাপারে এত উদাসীন হই তাহলে চলবে? তবে তোমাকে দুটো প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করো।
এই যে আমাদের জীবনে এক বিরূপ পরিস্থিতি, কখনো তোমার মনে হবে না আমার জীবনে ফিরে এসে আমি ভুল করেছি, বা তোমার কখনো মনে হবে না আমার জন্য তুমি জীবনের সেরা অনুভূতিটার সাথে পরিচিত হতে পারোনি? তুমি সারা জীবন পাশে থাকলে আমার এসব কিছু মনে থাকবে না। সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে? তুমি পাশে থাকলে আমি সব ভুলে কি শুধুমাত্র তোমার হওয়াতেই মতো থাকবো। তুমি রেখে দিলে আমি সারা জীবন থেকে যাব, আর রেখে না দিলে? তবে আমি জোর করেই থেকে যাব। ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা বাচ্চার জন্য কি নষ্ট হওয়া ঠিক? আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে পাওয়ার আশায়। আর কিছু আমি পাওয়ার আশা করছি না, শুধু তুমি আমার থাকো, তাহলে আমার সকল না পাওয়ার দুঃখ নিঃশেষ হয়ে যাবে। সাহিলের উত্তর শুনে অন্না খিলখিলিয়ে হেসে ওঠে। বোঝার মতো একটা মানুষ থাকলে আসলেই আর কাউকে লাগে না। এই দুর্বিষহ পৃথিবী অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটা খুব সহজেই সামাল দেওয়া যায়। ভালোবাসার যেমন কোনো ভাষা বর্ণনা নেই, ঠিক অন্যায়ের জীবনে সাহিলেরও কোনো ভাষা বর্ণনা নেই। যা আছে তা বারবার হৃদয়ের স্পন্দনকে গতিশীল করে দেয়। কিভাবে যত্ন করে ভালোবাসতে হয় তা অর্ণা প্রথম সাহিলের কাছ থেকেই শিখেছিল। এই ভালোবাসা হয় প্রচন্ড রকমের স্নিগ্ধ ও মনোমুগ্ধপূর্ণ। তবে সেই ভালোবাসা বাহিরের সকলে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না। এই যে এতদিন একটা খারাপ লাগার অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, এই অনুভূতি থেকে তো সে বিশেষভাবে সাহিলের ভালোবাসা আরেকবার গভীরভাবে উপলব্ধি করে নিয়েছে। তার ভালোবাসার মানুষ সব থেকে আলাদা, সবার থেকে আলাদা। যেখানে এই মুহূর্তে অন্যার জন্য অবহেলার পাহাড় দাঁড় করিয়ে দেওয়ার কথা, সেখানে সে আস্ত ভালোবাসার পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে মানুষ সবসময় বলে ভালোবাসা নাকি ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়, সেখানে সাহিলের ভালোবাসা 5 বছর পরেও সেই প্রথম দিনের মতোই আছে। সাহিল নিজেও এক চিমটি বদলায় নাই, সে তার ভালোবাসাকেও বদলাতে দেয় নাই, ঠিক যক্ষের ধনের মতো আগলে রেখেছে। যেখানে মানুষ সবসময় বলে একটা মানুষের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে নাকি সেই মানুষটা পুরনো হয়ে যায়, সেখানে সাহিল দিনের পর দিন ভালোবাসার নতুনত্ব সৃষ্টি করে গেছে। ঠিকই আছে, সে তো আর এমনি এমনি অর্ণার শখের পুরুষ হয়ে ওঠে নাই। আর অর্ণা তার শখের পুরুষকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবে, কারণ এর মধ্যেই তার জীবনের সকল আনন্দ নিহিত। সকাল সকাল অর্ণা বাবার বাড়ির সবাইকে বিদায় জানিয়ে সাহিলের সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আসার আগে শান্তা গতকালের ক্ষমা চেয়ে নিল অর্ণার কাছে। অর্ণা হাসি মুখে বলল, এভাবে না বলে আমি বুঝতাম না তোর কথাগুলো প্রয়োজন ছিল। তোর ভাইয়া যে আমাকে কতটা ভালোবাসে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। আসলে শাশুড়ি মায়ের উপর অভিমান হয়েছিল, তিনি আমাকে এত ভালোবাসতেন যে বর্তমানে তার কৃত্রিম রূপটা আমি মানতে পারছিলাম না। তবে সমস্যা নেই, সাহিল আমার পাশে আছে, এবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সামনাসামনি অর্ণা ঠিক থাকলেও আসলে সে ভেতর থেকে খুব নার্ভাস ফিল করছিল। এতদিন পর ওই বাড়িতে ফিরে যাচ্ছে, শাশুড়িকে নজরে দেখে কে জানে। ওরা তো কেউ জানে না অর্ণা ফিরছে, তবে সাহিল পাশে থেকে অভয় দিল। তুমি বোধহয় চিন্তা করছো, তাই না? মাকে আমি সামলে নিব, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। তোমাকে কিছু বোঝাতে হবে না, এইবার যা বোঝানো আমি বুঝবো। আমি মায়ের সাথে কথা বলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার উপর ভরসা করলে সবকিছু আমার উপরই ছেড়ে দাও। দিয়েছি তো, এমনকি আমাকেও তোমার উপর ছেড়ে দিয়েছি। হাসতে হাসতেই বলল সাহিল। সাহিল হাসির টানে অর্ণাও হেসে উঠল। তারা যখন নিজেদের গন্তব্যে পৌঁছালো তখন সকাল 10টা পার হয়েছে। পথিমধ্যেই ফাইজা আর আহিলকে দেখলো ওরা কলেজের উদ্দেশ্যে পথ চলেছে। যেহেতু রিক্সা ছিল তাই আর পিছু ডাকলো না। বাড়ির রাস্তায় এসে অন্যার বুক ধুকপুক করতে লাগলো। সাহিল শক্ত করে তার হাত ধরে রাখলো। দরজা এসে দাঁড়াতেই অন্যার মনে হচ্ছিল তার এখনই ছুটে পালিয়ে যাওয়া উচিত। সাহিল কলিং বেল চাপলে সাথে সাথেই দরজা খুলে গেল এবং দরজা খুললেন স্বয়ং রুনা ইসলাম, অর্থাৎ অর্ণার শাশুড়ি মা। রুনা ইসলাম দরজা খুলে সরু চোখে তাকালেন। অর্ণা সালাম দিলে মিনমিন করে জিজ্ঞাসা করে, ভালো আছেন মা? তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি। দরজা থেকে সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিলেন। অর্ণা ভয়ে ভয়ে ঘরের ভেতরে পা রাখলো। শাশুড়ি মা অতিরিক্ত শান্ত মনের মধ্যে কি চলছে কে জানে। অর্ণাকে এই সময় দেখে নিশ্চয়ই রেগে গেছে, অবশ্যই এটাই স্বাভাবিক। অর্ণা এক কথার উপর আর কিছু বলার সাহস পাচ্ছে না। সাহিলও পাশে দাঁড়িয়ে নিশ্চুপ এবং নিরবিচ্ছিন্ন নীরব পরিস্থিতি কতক্ষণ কাটালো কেউ জানে না। তবে রুনা ইসলাম এইবার কথা বললেন, অর্ণার উদ্দেশ্যে বললেন, এখানে দাঁড়িয়ে আছো যে? বাহির থেকে এসেছো, হাত মুখ দিয়ে ফ্রেশ হতে হয়, এটা ভুলে গেছো? যাও ঘরে যাও, তোমার ঘর কেউ তালাবদ্ধ করে রাখে নাই।
অন্না পুনরায় বোকার মতো প্রশ্ন করে বসলো। ঘরে যাব? না, আমার মাথায় চড়ে নাচো তুমি। কোন বাড়ির বউদের দেখেছো বাপের বাড়ি গিয়ে এতদিন থাকে, রাগের মাথায় কি না কি বলেছি তার সব ধরে বসে থাকতে হবে তোমার? একটা বার যোগাযোগ করার প্রয়োজন মনে করো নাই? নিজেকে কি ভাবো? মরে গেলেও তো বোধহয় খোঁজ নিতে না। ছেলের জন্য শখ করে বউ নিয়ে এলাম, আর সেই বউয়ের কোনো পাত্তা নাই। সে বোধহয় চায় ছেলেটা আমার জলে ভেসে যাক। এক নাগারে এত কথা বলে থামলেন তিনি। মা আর বউয়ের কথার মাঝখান থেকে সরে চলে গেল সাহিল। অনেকদিন পর দেখা হয়েছে দুজনের। মান অভিমান ভাঙার পালা এবার। সে বরং এই যাত্রায় সরেই যাক। অন্না বিব্রত ভঙ্গিতে শাশুড়ির দিকে তাকালো, ক্ষীণস্বরে বলল, মা মা আমি আসলে তিনি অন্নাকে থামিয়ে দিয়ে আবারও বলতে শুরু করলেন, কে মা? আমাকে মা রাখছো কোন অধিকারে তুমি? যখন সবকিছু ছেড়ে চলে গিয়েছিলে তখন মায়ের কথা মনে ছিল না? গেছো তো গেছোই, একটাবার ফোন করার প্রয়োজন বোধ করো নাই। এখন আসছো মা ডাকতে। আমি আমার ছেলে মেয়ে বাদে অন্য কারোর মা না। যাও তো যাও, চোখের সামনে থেকে যাও বাপু। একে তো নিজের ছেলে মেয়েদের যন্ত্রণায় বাঁচি না, তার মধ্যে তুমি আবার নতুন করে এসে ঢুকেছো। অন্না এইবার আর বিব্রত বোধ করলো না। সে ফিক করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, মা আমি কি আপনাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? আদি খেতা। তিনি মুখ ঝামটা দিয়ে বললেন। অন্না আর কাল ক্ষেপণ না করেই জড়িয়ে ধরল শাশুড়ি মাকে। মৃদু কণ্ঠে বলল, আপনি আবার শাসন করেন, রকেন মারেন, আমি কিছু মনে করবো না, কিন্তু বদলে যেন না মা। বহু বছরের চেনা পরিচিত মানুষ হঠাৎ করে বদলে গেলে কিছু সহ্য হয় না, তখন নিজেকে অপরাধী মনে হয়। রুনাকে যেন ভাবলেন নির্বাক চিত্তে, তারপর হঠাৎই বললেন, ছাড়ো, আমার কাজ আছে। দুপুরে রান্না হয় না এখনো। অন্না তাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আমিও আসছি ফ্রেশ হয়ে। তারপর নিজের ঘরের দিকে অগ্রসর হলো। ঘরে গিয়ে সাহিলকে দেখতে পেল। মাত্রই গোসল সেরে এসেছে। সাহিল ওকে দেখে মুচকি হাসলো। অন্না জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হাসছো যে? কাকে কল্পনা করে হাসছো? ও মা, কাকে কল্পনা করে আবার হাসবো? আমি তো তোমাকে দেখেই হাসছিলাম। কেন, আমি কি সার্কাসের ক্লাউন যে আমাকে দেখে হাসতে হবে? সাহিল হাসতে হাসতে এগিয়ে এলো। অন্না দুহাত ধরে বলল, মায়ের সাথে কথা হলো? কি বললো মা? সহসাই সাহিলের প্রশ্নের জবাব দিল না অন্না। কিছুটা অন্যমনস্ক হয়ে বলল, মা না আমায় অনেক ভালোবাসে জানো। জানি না, আবার একটা সত্যি কথা জানো তো, মা আমাদের থেকেও তোমাকে বেশি ভালোবাসে। হয়তো একটা পরিস্থিতির চাপে পড়ে দু একটা কথা বলেই ফেলেছে, তবে ওসব মনে রেখো না। মা নিজে অপরাধ বোধে ভুগছে। কতবার তোমাকে ফোন করে আসতে বলতে চেয়েছে, কিন্তু পারে না। একটা বাধা, একটা দেয়াল। ওই যে তোমাকে যে ভালো মন্দ নানান ধরনের কথা শুনিয়েছে, এই কয়েকদিনে তোমাকে আমরা কত মিস করেছি জানো? তোমার ননদ, দেওর, ওরা তো কোথায় কোথায় তোমাকে মিস করতো। আর তোমার শ্বশুর মশাই কি বলতো জানো? সে শুধু বলতো, আরে বৌমার হাতের চা খেতে পারছি না, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। অন্না মন খারাপ করা গলায় বলল, আর আমি মিস করেছি তোমাদের এই মুহূর্তগুলো। এত ভালোবাসা কেন তোমরা আমাকে? সাহিল অন্নাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, যে সবাইকে ভালোবাসতে জানে, যে সবাইকে একটা সুতায় বেঁধে রাখতে পারে, যে ঘর করতে পারে, তাকে কে ভালোবাসবে না বলতে পারো? সাহিলের কথায় অন্নার চোখের পানি এসে গেল, কিন্তু সে কাঁদলো না। সৃষ্টিকর্তা তাকে একটা দিক থেকে বঞ্চিত করে কতগুলো দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, অথচ সে এতদিন এই মানুষগুলোর ওপর অভিমান করেছিল। এই পাওনার জন্য তাকে যেখানে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হতো, সেখানে কিনা সে দিনের পর দিন নিজের ভাগ্যকে দোষারোপ করে গেছে। কত বড় পাপ সে করেছে, শুধরে নিতে হবে সকল পাপ। সবাই কত বুঝিয়েছে, ভাগ্যের শান্তা ওই কথাগুলো বলেছিল, ভাগ্যের সাহিল তাকে নিতে গিয়েছিল। এই মানুষগুলোর ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে হবে। অন্না রান্নাঘরে গিয়ে দেখলো শাশুড়ি মা প্রায় কাজ সেরেই ফেলেছেন। সে বলল, মা আমি আপনাকে সাহায্য করি। আমি তো তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানহীন না যে সংসার ফেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। আমার বহুত কাজ। দরকার আছে কোনো সাহায্য চেয়েছি আমি তোমার কাছ থেকে? আমি আমার নিজের সংসার ঠিকই সামলাতে পারবো। যাও তুমি। কোনো কাজ করতে হবে না আমার মা। বললাম তো না। তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকি। রুনা একবার ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, যা ইচ্ছে হয় করো। অন্না বাচ্চাদের মতো ক্যাবিনেটে পা তুলে বসলো। শাশুড়ির সাথে গল্প জমানোর জন্য বলল, মা আপনাকে বিয়ের পর রান্নাবান্না কে শিখিয়েছে? আমি রান্নাবান্না শিখে তারপরে শ্বশুর বাড়িতে পা রেখেছি। আমার দাদি শাশুড়ি কি আপনাকে অনেক ভালোবাসতো? আমি তো আর অন্যদের মতো অনির্দিষ্ট কালের জন্য বাপের বাড়ি গিয়ে বসে থাকতাম না, তাই আমাকে প্রচুর ভালোবাসতো। অন্না মনে মনে হাসলো। সেই হাসির রেশ তার চোখে মুখেও খেললো। তারপর অনেকক্ষণ নীরব রইল। একটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বলবে কিনা সেটা বুঝতে পারছিল না। আর বললেই বা কিভাবে শুরু করবে? অনেক ভাবনা চিন্তা করে বলল, মা একটা কথা।
শুনছি, বলো। কিভাবে যে শুরু করব বুঝতে পারছি না। অত ভনিতা না করে সোজা সাপটা বলে ফেলো, এত ভূমিকা শোনার সময় নাই, কথার মূল অংশে আসো। আমাদের সমাজে তো অনেক ধরনের মানুষ থাকে, বিভিন্ন কারণে তারা আমাদের নানান কথাও শুনিয়ে থাকে, বিভিন্ন দোষ খুঁজে দোষারোপ করে। কিন্তু মা, আমার কথা হচ্ছে, ওরা যে আমাদের দোষ দেয় না বা আমাদেরকে নানান বাজে কথা বলে, এতে কি ওদের কোনো ক্ষতি হয়? হয় না তো। যা ক্ষতি হয় আমাদেরই হয়। হয়তো তাদের কথা শুনে মন বদলে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়। তারা তো শুধুমাত্র আমাদেরকে দোষারোপ করার মাধ্যমেই সীমাবদ্ধ থাকে। পরবর্তীতে আমাদের যে ক্ষতি হয় তার দায়িত্ব নিবে না, নিতে পারেও না। আমার মনে হয় এসব মানুষের কথাগুলো আমলে না নেওয়াই ভালো। জ্ঞান সবাই দিবে, তার মধ্যে ইতিবাচক যতটুকু ততটুকু মাথায় দেখিয়ে নেতিবাচক দিকটুকু ফেলে দেওয়াই তো ভালো, তাই না মা? দিন শেষে তো আমরা নিজেরাই নিজেদের থাকবো, অযথা মাঝখানে উড়ে এসে জুড়ে বসে টাইপ কিছু মানুষের কথা কেন পাত্তা দিব বলেন তো? তিনি কিছু বলার আগে বাসার কলিং বেলটা বেজে উঠল। অন্নাকে ইশারা করলেন দরজা খুলে দিয়ে আসতে। আর তিনি ঠায় দাঁড়িয়ে ভাবলেন, তাই তো, মানুষের কথাই তো আর মন বদলে গিয়েছিল। মানুষের কথাই তো তার মন বদলে গিয়েছিল। যে মেয়েটাকে নিজের মেয়ের চোখে দেখতেন, সেই মেয়েটার সাথে এত বড় অবিচার করলেন। বড্ড বেশি অন্যায় করে ফেলেছেন তিনি। অন্না দরজা খুলতেই শ্বশুরমশাই আহাদ আলীকে দেখতে পেয়ে সালাম দিল। তিনি একধারে অন্নাকে দেখে অবাক হলেন এবং খুশিও হলেন। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আরে আমার ঘরের বৌমা যে ফিরে এসেছে এতদিন পর, আজ এই বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে, এতদিন তো মরুভূমি মনে হচ্ছিল। কেন যে তুমি চলে গেছিলে মা? অন্না উত্তরে কিছু না বলে শুধু হাসল। আহাদ সাহেব অন্নার বাড়ির খোঁজ খবরে জিজ্ঞাসা করলেন। ভালো মন্দ খবর নিয়ে এসে বললেন তার জন্য যেন এক কাপ চা বানিয়ে নিয়ে আসে। অন্না হাতের চা খেয়ে খেয়ে তার নাকি নেশার মতো বাজে অভ্যাস হয়ে গেছে। এখন আর অন্য কোনো চা মোটেও মুখে রোচে না। অন্না চা বানিয়ে নিয়ে আসতেই আহিল এবং ফাইজার আগমন ঘটল। ফাইজার দরজায় দাঁড়িয়ে অন্নাকে দেখে জোরেই ভাবি বলে এক চিৎকার দিয়ে ছুটে এসে জড়িয়ে ধরল। তারপর আহ্লাদি কণ্ঠে বলল, কি স্বার্থপর তুমি, আমাদের সবাইকে ভুলে গেছো তাই না? তুমি জানো না তোমাকে ছাড়া আমাদের কারোর ভালো লাগে না, তাও ইচ্ছে করে আমাদেরকে কষ্ট দিয়েছো। আমরা যে তোমাকে কষ্ট দিয়েছি তারই শোধ নিয়েছো, তাই না? ছি, এভাবে বলো না। আমার আসলে একটু সময় প্রয়োজন ছিল, তাই তোমাদের থেকে দূরে গিয়েছিলাম। এই তো আবার ফিরে এসেছি, আজ যাবো না। ও, পার্টি হবে আজকে, পার্টি হবে। পার্টির সমস্ত খরচ ভাইয়া দিবে? হ্যাঁ, একদম আদায় করি নিয়ে ছাড়বো। আজকে আমরা তোমাদের ভাইয়াকে একটু ছাড় দিব না। অন্নার সাথে এসে বাকি দুজন হাত মেলালো। তারপর তালে তাল মিলিয়ে হাসতে লাগলো। শাহিদ দূর থেকে দাঁড়িয়ে তার প্রিয় মানুষদের খুশি অনুভব করে নিল। সবাই কত খুশি, সবাইকে নিয়ে এইরকম সুন্দর একটি জীবন তো সারা জীবন কামনা করেছিল। ভাগ্যিস অন্না এসেছিল জীবনে, তার কারণেই আজ সব সুন্দর, সুখী এবং পরিপূর্ণ একটি পরিবার অন্নারই প্রতিক্রিয়া। শাহিল সাধারণ বাড়ি ফিরে 7টা থেকে 7:30টার মধ্যে, কিন্তু আজ রাত 10টা পেরিয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। অন্না অনেকবার ফোন করলো, কিন্তু শাহিল ফোন তুলল না। সে শাশুড়ি মায়ের কাছে এসে বলল, মা, আপনার ছেলে এখনো ফিরছে না কেন বলেন তো? ফোনও তুলছে না। আমার ছেলের কাজকর্ম আছে, ঘরে বউয়ের সাথে সারাদিন ফিসফাস করলে তো আর হবে না। কিন্তু মা, সাহিল তো কখনো এত দেরি করে না। চিন্তা হচ্ছে, ফোনটাও তুলছে না। চিন্তার অত কি আছে? তোমার স্বামী ফিডার খাওয়া বাচ্চা না, রাতে তো খাও নাই মনে হয়। যাও গিয়ে খেয়ে নাও। বা আপনিও খাননি? আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। অন্না ওই ঘর থেকে বিদায় নিল। এত টেনশনের মধ্যে আর খাওয়া হয়, ঘুম হয়? সে তার ঘরে ঢুকতে নিলেই ফাইজার সাথে দেখা হলো। ফাইজা এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাবি, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? দেখো না, তোমার ভাইয়া এখনো বাড়ি ফেরেনি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। চিন্তা হবে না? স্বাভাবিক, কিন্তু ভাইয়া তো ছোট মানুষ না। এর আগেও একাধিকবার অনেক রাত্রির করে বাড়ি ফিরেছে। আজ হয়তো কোনো কাজে আটকে গেছে, চাপ নিও না, চলে আসবে। কিন্তু ও দেরি করলে আগে থেকে আমি বলে রাখতো, আজ সকালে বের হওয়ার সময় সেরকম কিছু বলো না। আর বেশি চিন্তা করছো তুমি, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে থাকো। শাশুড়ি আর ননদের এরূপ নির্বিকার ভঙ্গি দেখে অন্না অবাক না হয়ে পারল না। আশ্চর্য, তাদের কারোর মধ্যে কোনরূপ প্রতিক্রিয়া নেই। এটা কি করে সম্ভব? সে রাতে সাহিল বাড়ি ফিরল প্রায় 11:30টার দিকে। অন্না শুধুমাত্র জানার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, এখন রাত পর্যন্ত কোথায় ছিলে? ওই আর কি, ছিলাম একটা কাজে। একবার কি আমার ফোনটা তোলা যেত না? কিন্তু ফোন সাইলেন্ট ছিল, তাই আমি খেয়াল করিনি। এতদিন আমি তোমার ফোন ধরে নাই বলে আজ তুমিও তার শোধ নিলে। জানো কত চিন্তা করছিলাম আমি, এভাবে তিলে তিলে শেষ না করে একেবারেই মেরে ফেলো, সেটাই ভালো হয়। মেয়ে বলে কি? ভুল কিছু বলছি না তো। একটা সারপ্রাইজের ব্যবস্থা করে এলাম তোমার জন্য।
সেখানে আটকে গিয়েছিলাম। বেশ সময় সাপেক্ষ ব্যাপার কি না? সারপ্রাইজ আমার জন্য? কি সেটা? আগে ভাগে বলে দিলে সারপ্রাইজের কি থাকলো? সময় হোক, সময় হলে তবেই দেখাবো। আশা করি সারপ্রাইজটা তোমার অপছন্দ হবে না। ধান্দা কি? সারপ্রাইজ হিসেবে কি সতীন উপহার দেবে? কি জানি, কিছু একটা তো হবে। অর্ণা তার দিকে সরু চোখে চেয়ে আছে। কথাবার্তার মাথা মুন্ডু কিছুই তার বোধগম্য হচ্ছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একে তো এত রাত করে বাড়ি ফিরেছে, তার উপর আবার খেয়ালি করছে। এসব কি মানুষের সহ্য হয়? সকাল হতে না হতেই সাহিল অর্ণাকে তাড়া দেওয়া শুরু করলো। অর্ণা ক্ষণে ক্ষণে বিরক্ত হচ্ছিল। সাহিল তাড়া দিয়ে যাচ্ছিল। অর্ণা বারবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। সতীন আনতে যাচ্ছি নাকি আমরা? কাজে অফিসে নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাবো না কোথাও, তুমি একলাই যাও। তোমার সারপ্রাইজ তুমি বাসায় নিয়ে আসো। সম্ভব না, আমি কোনোভাবেই একলা সামলাতে পারবো না। যেতেই হবে? বাধ্যতামূলক। সাহিলের সোজা সাপটা জবাব। অর্ণা আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। সে জানে এখন যত কথাই বলুক না কেন সাহিল কখনোই সারপ্রাইজ সম্পর্কে আগে থেকে অবগত করবে না। তাই সে 10 মিনিট সময় নিয়ে রেডি হতে চলে গেল। সাহিল ঘর ছেড়ে বেরিয়ে এসে মায়ের থেকে বিদায় নিয়ে বাহিরে এসে দাঁড়িয়ে অর্ণার জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক 15 মিনিটের মাথায় অর্ণা এসে উপস্থিত হলে তাকে নিয়ে রওনা দিল কোনো একটা জায়গার উদ্দেশ্যে। পথিমধ্যেই অর্ণা আরেকবার সাহিলের উদ্দেশ্যে বলল, কোথায় যাচ্ছি আমরা? এখন তো বলবে নাকি? আচ্ছা, সারপ্রাইজের কথা আমি বলতে হবে না, শুধু বলো কোথায় নিয়ে যাচ্ছ। হাসপাতালে। সাহিলের সোজা স্বীকারোক্তি। অর্ণা ভেবেই নিয়েছিল সাহিল তাকে আর কোনো একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে, কিন্তু সাহিলের সেই বিশেষ জায়গা যে হাসপাতাল হবে কিংবা হতে পারে এই ব্যাপারটা ঘুণাক্ষরও মাথায় আসেনি। আসারও কথা না। সে সাহিলকে পাল্টা প্রশ্ন করতে যাবে এমন সময় সাহিল নিজে থেকেই বলল, এখন নিশ্চয়ই এটা জিজ্ঞেস করবে না যে হাসপাতালে কেন যাচ্ছি। জিজ্ঞেস করতেই পারো, তবে আমি উত্তর দিব না। অর্ণা নিজেকে গুটিয়ে নিল, আর কোনো প্রশ্ন করলো না। গত 2 দিন থেকে সাহিলের ভাব কেমন অদ্ভুত। আগে কখনোই এমন ছিল না। সাহিলের মধ্যে এমন আচরণ প্রথমবার পরিলক্ষিত হচ্ছে। কেমন যেন একটু লুকাছাপা ভাব। অর্ণা বলতে নিলেই অদ্ভুতভাবে সে কথা ঘুরিয়ে নিচ্ছে। আশ্চর্য, এমন করার কারণ কি? তবে সাহিলও কি কোনোভাবে বদলে যাচ্ছে? মানুষ যে বলে শখের জিনিস সাধ্যের বাইরে, এই বেলায় মানুষের কথাই কি সত্যি হবে? সাহিল থামলো সিটি হাসপাতালের সামনে। অর্ণা চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাহিলের ইশারায় পিছু পিছু হাসপাতালে প্রবেশ করলো। সাহিল ওকে রিসেপশনে অপেক্ষা করতে বলে। কাউকে ফোন করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। অর্ণা নির্বিকার ভঙ্গিতে বসে পড়ল। প্রায় 8 ঘন্টা পর সাহিল নিচে নামলো, কিন্তু সে একা ছিল না। সাথে ছিল একজন নার্স এবং নার্সের কোলে একটা বাচ্চা। অর্ণা উঠে দাঁড়ালো। সাহিল তার দিকে তাকিয়ে সামান্য হেসে নার্সের উদ্দেশ্যে বলল, বাচ্চাটা আপনি ওনার কোলে দিন, উনি আমার ওয়াইফ। তারপর আমার বলুন আর কোনো ফর্মালিটি আছে কিনা। নার্স জবাব দিল, নো স্যার, আপনার বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারেন। অর্ণা অবাক হয়ে দুজনের কথা শুনছিল। নার্স এসে অর্ণাকে বাচ্চাটা কোলে দিতে চাইলে অর্ণা প্রথমে অবস্থায় দোনামোনা করছিল। পরে সাহিল ইশারায় বলে, নাও নাও, তোমারই তো। এরপর থেকে তো এই দায়িত্ব তোমাকেই সামাল দিতে হবে। অর্ণা বাচ্চাটাকে কোলে তুলে নিল খুব আস্তে করে। তার হাত কাঁপছিল। অজান্তেই চোখের কার্নিশে অশ্রুকণা এসে ভিড় বাঁধিয়েছে। সাহিল নার্সকে বিদায় দিয়ে অর্ণার পাশে এসে দাঁড়ালো। অর্ণা কিছু জিজ্ঞাসা করার পরিস্থিতিতে ছিল না। সাহিল নিজে থেকেই বলল, কেমন লাগলো সারপ্রাইজ? পছন্দ হয়েছে? অর্ণা একবার সাহিলের মুখের দিকে তাকালো, আরেকবার বাচ্চাটা থেমে থেমে কাঁদছে। সাহিল অর্ণার অভিব্যক্তি বুঝতে পেরে নিজে থেকেই বলতে আরম্ভ করলো, আসলে গতকাল দেরিতে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করছিলে না? এটাই কারণ। হাসপাতালে এসেছিলাম, নার্সের থেকে জিজ্ঞেস করে জানতে পারি আগামীকাল মানে আজকে কয়েকদিনের বাচ্চা ডেলিভারি হবে। তাদের মধ্যে অনেকেই আগে থেকে নার্সদের সাথে যোগাযোগ করে রাখে, তারা বাচ্চা বিক্রি করতে চায়। সেই অনুপাতে আমিও। আর তুমি তো একটা মেয়ে চেয়েছিলে না, তোমার শখ পূরণ করলাম মাত্র। বিক্রি করে দেয়? বাবা হয়ে কেউ সন্তানকে কি করে বিক্রি করে দিতে পারে? কাপা কাপা কণ্ঠে বলল অর্ণা। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। এখন এসব কথা আমরা বাদ দিই। নতুন অতিথিকে নিয়ে বাড়ি চলো, ও কাঁদছে। কিন্তু ওর আসল বাবা যদি ওকে ফেরত চায়? কোনো চান্স নেই। অর্ণা আর উত্তেজনা ধরে রাখতে পারছিল না, আবার খুব শক্ত করে বাচ্চাটাকে ধরতেও পারছিল না। সাহিল আলতো করে অর্ণাকে জড়িয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। বাচ্চাটা এতক্ষণ চুপ করেই ছিল, আবার তারুণ স্বরে কাঁদতে লাগলো। অর্ণা অসহায় দৃষ্টিতে সাহিলের দিকে তাকালো। আশ্চর্য, সাহিল শুধু হাসছে। তার মুখের হাসি যেন কোনোভাবেই সরছে না।
অর্ণা বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে আলতো স্পর্শে চুমু দিল। সে বর্তমানে যে পরিস্থিতিতে আছে তা ব্যক্ত করা মুশকিল। বুকে আলগাভাবেই বাচ্চাটা কান্না থামালো। অর্ণা ওর দিকে তাকিয়ে দেখলো ইতিমধ্যেই সে ঘুমের রাজ্যে চলে গেছে। নিষ্পাপ বাচ্চাটা জানে না এই বয়সে তাকে তার বাবা মা থেকে আলাদা হতে হয়েছে। অন্য আরেক নিঃসন্তান মায়ের কোলে এসে পড়েছে সে। তবে এই মাও কখনো তাকে কষ্ট পেতে দেবে না। ওই জীবনের শেষ দিন পর্যন্ত বুকের সাথে আগলে রাখবে, পরাণ উজাড় করে ভালোবাসবে। অর্ণা আর চোখে সাহিলের দিকে তাকালো। একটু আগেও কিসব উল্টোপাল্টা ভাববার জন্য নিজেকেই মনে মনে ধিক্কার জানালো। এমন স্বামী কজন মেয়ে পায়? এই যুগের অধিকাংশ পুরুষকে সে অভিজাত্য ব্যস্ত থাকতে দেখেছি। অথচ সাহিল সে শুধুমাত্র তার পরিবারের মানুষগুলোর মধ্যেই সীমাবদ্ধ। বান্ধবীদের সাথে গল্প করতে করতে কখনো বরের প্রসঙ্গ এলে ব্যাপারটা সে খুব সন্তর্পণে এড়িয়ে যায়। সাহিলের পাগল পাড়া ভালোবাসা কারোর কাছে প্রকাশ করতে চায় না। এমন ভালোবাসা আসলেই প্রকাশ করার মতো নয়। কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি কখন যে গড়িয়ে পড়তে শুরু করেছিল অর্ণা খেয়াল করে নাই। আচমকা ঘাড়ে সাহিলের হাতের স্পর্শে স্তম্ভিত ফিরে পেল। সাহিল ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অর্ণা নাবোধক মাথা নাড়ালো। তারপর হুট করেই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, একটা বাচ্চা ছোট থাকাকালীন অনেক জিনিসপত্রের প্রয়োজন পড়ে। এত তাড়াতাড়ি আমরা এত কিছু ম্যানেজ করবো কিভাবে? আর মাকে তুমি কি করে সামাল দেবে? আগে বলো, আমাকে বিশ্বাস করো তো? নিজের চেয়েও বেশি। তবে আর চিন্তা কিসের? কোলে যে আছে তার থেকে মনোযোগ দাও। দেখো কি নিষ্পাপ মুখখানা, দেখলেই বুকের ভেতরটা আনচান করে। সন্তান জন্ম না দিয়েও বাবা হওয়ার আনন্দ যে এতটা গভীর তা আগে জানতাম না। অর্ণা কোনো রকমের চোখের পানি সংবরণ করে বলল, কোলটা তাহলে পরিপূর্ণ করেই দিলে। সাহিল পাল্টা হেসে কুর্নিশ করার ভঙ্গিতে জবাব দিল, শখের পুরুষ উপাধিতে ভূষিত করেছো যে। অর্ণা ভেবেছিল যে বাড়ি ফিরে সবার ইতিবাচক মনোভাব দেখতে পাবে, কিন্তু হলো তার উল্টো। ফাইজা বা আহিল কেউ আজ কলেজে যায় নাই তাদের ভাতিজিকে বরণ করার উপলক্ষে। অর্ণা বাড়ি ফিরে আসার পর থেকেই সবাই বাবুকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সাহিল সবটা দেখে আর মুচকি মুচকি হাসে। অর্ণা অবাক বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে। পরে সাহিলকে পাকড়াও করে আসল তথ্য বের করে। সাহিলের ভাষ্য অনুযায়ী, আসলে তুমি আমাকে মাথা মোটা বলো না মাঝে মাঝে। ঠিকই বলো, আমার মাথায় কি এত বুদ্ধি আছে নাকি? এই বাবুনি আসার বুদ্ধিটা কিন্তু তোমার শাশুড়ি মায়ের থেকে ধার করা, বুঝেছো? অর্ণা কৃতজ্ঞতা নিয়ে বাড়ির মানুষগুলোর দিকে তাকায়। এর মধ্যেই তারা বাচ্চার যাবতীয় সব জিনিসপত্রের ব্যবস্থা করে ফেলেছে। রুনা অর্ণাকে বললেন, নাও তোমার মেয়েকে, এইবার ওকে সহ ওর খাবারের সমস্ত জিনিসপত্র নিয়ে যাও। অতি খুশিতে গদগদ হয়ে আবার আমার নাতনিটার অযত্ন করো না। এ বাড়ি থেকে অর্ণার বাড়িতে খবর দেওয়া হলো। ঘন্টাখানেকের মধ্যে সবাই চলে এলো নতুন অতিথির মুখ দর্শনের জন্য। শান্তা যেহেতু শ্বশুর বাড়ি ছিল তাই সে তৎক্ষণাৎ আসতে পারলো না। তবে অর্ণাকে ফোন করলো, কংগ্রেচুলেশন জানালো এবং বলল, এই প্রথম একটা বুদ্ধিমানের মতো কাজ করছিস। সব কৃতার্থ সাহিলের, আমি কিছু করিনি। আজকে কি অনন্য উপায় আমার সারপ্রাইজ করলো ভাবতে পারিস? আর তুই কিনা সেই মানুষটার উপর রাগ করে কতদিন দূরে থাকলি। তুই আসলেই বুদ্ধু, হাতারাম। রাগ করে যদি ভালো কিছু হয় তবে সেই রাগে ক্ষতি আছে বলে মনে হয় না। যাই হোক, তুই দুদিনের জন্য চলে আয়, বাবুকে দেখে যা। এখন সম্ভবত আসতে পারবো না। 2 দিন আগে তো শ্বশুরবাড়ি এলাম। ঘন ঘন এভাবে বাপের বাড়ি এলে শাশুড়ি আবার কি মনে করে। তবে সামনে একটুখানির জন্য হলেও আসবো। যতই হোক আমার একমাত্র ভাগ্নি, আমি দেখবো না? অর্ণা হেসে বলে। অর্ণা আরো 2-1 কথা বলে ফোন রেখে দিল। সাহিলের আত্মীয় স্বজনরা বাবু দেখতে এলো। অনেকে আবার অনেক রকম মন্তব্য করলো। আমাদের বংশে কান্না কার একটা বাচ্চা নিয়ে আসলে কোনো মানে হয় এসবে? তোমার শাশুড়ি এসব সহ্য করে কেন বুঝি না বাবু। এই মেয়ের আসল বাবা মা কেমন তুমি জানো? বড় হলেও স্বভাব চরিত্র যদি ভালো না হয়। এসব কথা শুনে অর্ণার আর চোখে পানি এলো না। সে স্বাভাবিকভাবেই উত্তর দিল, এখন থেকে আমি আর সাহেলি ওর মা বাবা। আর রক্ত কখনো স্বভাব চরিত্র নির্ধারণ করতে পারে না। আশেপাশের পরিস্থিতিতে বাচ্চাদের মনে যে বিরূপ প্রভাব পড়ে তাই বড় হয়ে তার স্বভাবে পরিণত হয়। তারপর মনে মনে বলল, আপনিও তো নামি দামি বংশের মানুষ, অথচ আচার আচরণ ব্যবহার কতটা নিম্ন। নিজে ভালো বংশে অবস্থান করি কি লিখলেন? সে মনের কথাটা মনে চেপেই রাখলো। এসব মানুষের ভয়াবহ। এদের সাথে তর্ক মানায় না। তর্ক করলে এরা উল্টো ভিত্তিহীন যুক্তিতে হারিয়ে দেয়। অর্ণা ইতিমধ্যেই বুঝে গেছে, হাতের 5টা আঙুল যেমন সমান না, সেরকম পৃথিবীতে অবস্থানকারী সব মানুষও সমান না। ভালো খারাপ মিলিয়ে আছে।
তবে এই খারাপটাকে যথাসম্ভব এড়িয়ে ভালোকে গ্রহণ করা উচিত। জীবন যে সর্বদা শান্তিতে থাকবে এমন নয়। এত শান্তির জীবনে মানুষের একঘেয়েমি চলে আসে। তাই এই একঘেয়েমি দূর করার জন্য হলেও এমন কিছু মানুষের প্রয়োজন পড়ে। অর্ণা বাড়ি আসার পর বাবুকে আর কাছেই পায়নি। একবার ফাইজার পালা শেষ হলে আহিল, তারপর শ্বশুর মশাই আর শাশুড়ি তো আছেই। সাহিল অর্ণাকে বলল, দেখেছো খুশি? হ্যাঁ, ভালো লাগছে না? বহুত। রাতে ঘুমানোর সময় অর্ণা নিজেই রুনার কাছে গিয়ে বলল, মা, আমি তো মনে হয় একলা বাবুকে সামলাতেই পারবো না। আপনি একটু থাকবেন আজকে আমার সাথে। আর সাহিলও তো সেভাবে কিছু করতে পারবে না। আমি বরং সাহিলকে আজকে আহিলের ঘরেই থাকতে বলি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমারই বোঝা উচিত ছিল, তুমি একা তো সামলাতে পারবে না। অর্ণা সাহিলকে আহিলের সাথে আজকে থাকতে বলল। মেয়ে পেয়ে তুমি তোমার স্বামীকেই ঘর ছাড়া করছো। দুদিন পর মেয়ে বড় হলে আমাকে তো বাড়ি ছাড়া করবে। হ্যাঁ, তাই করব। তুমি এখন এক কাজ করো, এই যে সবাই ওকে মেয়ে বাবু বলে সম্বোধন করে, এটা কি ঠিক বলো? যাও, শুয়ে শুয়ে তোমার মেয়ের নাম ভাবো। জো হুকুম মহারানী। এতটুকু বলেই সাহিল অর্ণার কপালে গাঢ় চুম্বনেকে আহিলের ঘরের দিকে রওনা দিল। রুনা ঘরে আসার পর ফাইজাও সুরসুর করে চলে এলো। সে জানালো সেও আজকে এই ঘরে থাকবে বলেই বাবুর কাছে গিয়ে বসে পড়ল। ওর ছোট্ট ছোট্ট হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। রুনা বাবুর দিকটা দেখাশোনা করছে। অর্ণা পারে না, তার চোখ উপচে পানি আসে আনন্দে। একটা ছোট্ট শরীরের বাচ্চা, অথচ কি গা কাঁপুনি আনন্দ তার মধ্যে। রাতের বেলা বাবুর জন্য ঘুম হচ্ছিল না, একটু পরপরই চিৎকার করে কান্না করছিল। অর্ণা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, মা, ওভাবে কাছে কেন? কোনো সমস্যা হচ্ছে কি? না, বাচ্চাদের কান্নাকাটির লাগাম আছে নাকি? আমি দেখছি, তুমি চিন্তা করো না। অর্ণা চিন্তামুক্ত হতে পারল না। তখনই টুম করে ফোনে একটা আওয়াজ এলো। অর্ণা ফোন হাতে তুলে নিয়ে দেখলো সাহিল মেসেজ দিয়েছে। মুখে একরাশ হাসি নিয়ে মেসেজটা দেখলো। ভাগ্যিস আমার জীবনে এসেছিলে, না হয় এত সুখের জগৎ দেখা হতো না, এত সুখ পাওয়া হতো না, এত ভালোবাসার প্রহর নিজ চোখে দেখা হতো না। ভালোবাসার সুখ যে কতটা অন্তহীন তা তুমি বিহীন আমি কখনো বুঝতে পারতাম না। অতঃপর আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার ওপর নাম দিয়েছি ভালোবাসা। মেঘলা বরণ অঙ্গ জুড়ে জুড়িয়ে নেওয়া ভালোবাসা। মেসেজটা পড়েই অর্ণা রিপ্লাই দিত না, তবে সে নিজের চোখের সামনে ভালোবাসাময় নতুন দুনিয়া আবিষ্কার করলো। অর্ণা যে সাহিলকে কি এক গুরু দায়িত্ব দিয়ে দিল। সে বাবুর নাম ঠিক করতে গিয়ে পড়েছে মুসিবতে। একটাই বাবু, অথচ নামের যেন অভাব নেই। আবার পছন্দ মতো নামও মিলাতে পারছে না। অবশেষে সাহিল কুলকিনারা খুঁজে না পেয়ে এই দায়িত্ব অর্ণার কাছে চাপিয়ে সে অবসর নিল। অবশেষে অর্ণা নিজেই বাবুর নাম ঠিক করলো। 7 দিনের দিন আকিকায় নাম রাখা হলো ওয়াজিয়া সিত্রাতুল সাবা। তবে এই কয়েকদিনে বাবু নামটার উপরে মায়া পড়ে গেছে। কেউ সহজে নতুন নামটা আয়ত্তে নিতে পারছে না। সবকিছুর অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব না। অবশ্য জীবনে প্রথম আসা সব অনুভূতি অন্যরকম হয়, একদম স্বর্গীয়। মাত্র কয়েক শব্দে এই অনুভূতি প্রকাশ করা হয়ে ওঠে না। প্রথম মা বাবা হওয়ার অনুভূতিটা ঠিক কিরকম? ভালো না ঝামেলা যুক্ত? এই স্বর্গীয় অনুভূতি ঠিক এই রকম নয়। এটা জীবনের হাজারো হাজারো দামি অর্জনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অর্জন, যে অর্জন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে রূপান্তরিত করে। অর্ণা এবং সাহিল এর মধ্যে দিয়েই যাচ্ছে। অর্ণা বাচ্চাটাকে নিজের পেটে ধরে নাই, কিন্তু সে প্রতিটা মুহূর্ত কিভাবে কিভাবে যেন তাকে অনুভব করতে পারে। হাত পা নাচিয়ে কি বলতে চায় সবটাই যেন তার জানা। ইতিহাসের পাতা মানুষ যেভাবে মুখস্থ করে, অর্ণাও যেন তার ছোট্ট বাচ্চাটাকে সেইভাবে মুখস্থ করে রেখেছে। মা হিসেবে শুধু অর্ণা যে দায়িত্ব পালন করছে তা নয়, বাবা হিসেবে সাহিলও কম যায় না। অথচ সাবা মোটেও তার ঔরসজাত সন্তান নয়। তবুও যে মায়া, যে টান, মেয়েকে এক নজর দেখার জন্য যে ব্যাকুল আগ্রহ, তা তো অস্বীকার করা যায় না। সাবা ধীরে ধীরে বড় হচ্ছে, শোয়া থেকে এখন বসা শিখেছে। তবে হেলান না দিয়ে এখনো পুরোপুরি ভাবে বসা রপ্ত করতে পারে নাই। টুকটাক খাওয়া শিখেছে, আ করে অদ্ভুত ডাক দিচ্ছে। সাহিল মেয়ের মুখে এসব অদ্ভুত উচ্চারণ শুনে আর হো হো করে হাসে। ইদানিং আর তার অফিসের কাজকর্মে মন বসে না, এখন সমস্ত মনোযোগ সাবার দিকে। সাবা যখন তার বাবাকে দেখতে পায় তখনই হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। তারপর মাথাটা বুকের মধ্যে গুজে চুপটি মেরে বাবার আদর খায়। সাহিল কোনোদিন ছোট বাচ্চাকে কোলে নিতে পারতো না, সাহস হতো না।
যদি হাত ফসকে পড়ে যায়। অথচ সেই সাহিলের কাছে ছোট্ট সাবা ব্যতীত আর কিছুই ভালো লাগতো না। রুনা বাবা মেয়ের কাণ্ড থেকে প্রায়ই অর্ণাকে বলতেন, দেখো মা, মেয়েকে বড় করছি তুমি আমি দুজনে মিলে, অথচ সে বাবা ছাড়া কিছুই বোঝে না। সাহিল বাইরে থাকলেও ঘুরে ফিরে তার চোখ বাবাকেই খোঁজে। হ্যাঁ, আমিও তো তাই বলি। আপনার ছেলেও সারাদিন কাজকর্ম ফেলে মেয়েকে নিয়ে আলাদ করে, দুজনে যে ফিস ফিস করে কি বলি কে জানি। জানেন, আমি সামনে গেলেই তারা চুপ। আমার সব সিক্রেট কথা তোমাদের বলবো নাকি? তোমরা সারাদিন ঘরে কি কি করো আমি কি জিজ্ঞেস করি না তো? তবে তোমরা কেন আমার আর আমার মেয়ের বিষয়ে নাক গলাও? নাক মোটেও গলাচ্ছি না, আমরা শুধু জানতে চেয়েছি। আচ্ছা, এখন এক কাজ করো, সারাদিন মেয়ে নিয়ে আলাদ করলেই তো হবে না, ওকে খাওয়াতে হবে। আজকে বাবুকে খাওয়ানোর দায়িত্ব তুমি নাও। এটা আবার কোনো ব্যাপার নাকি? ওকে খাওয়াতে আমার 5 মিনিটও লাগবে না, অপেক্ষা করো, আমি আমার মামুনিকে নিয়ে আসছি। ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, খাওয়াতে গেলেই ব্যাপারটা টের পাবে। মেয়েকে খাওয়াতে আমাকে আর মাকে রীতিমতো যুদ্ধ করতে হয়, আর উনি নাকি এক চান্সে খাইয়ে দেবে। সাহিল অবাঞ্ছিত কিছু বলে নাই। সে আসলেই কয়েক মিনিটের মধ্যে সাবাকে খাইয়ে দিল, তাও কোনো রকমের অশান্তি ছাড়া। অর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। কি আশ্চর্যজনক ঘটনা! দিনে দিনে সাবা বড় হতে থাকলো, টুকটাক কথাবার্তা বলতে শুরু করলো। সর্বক্ষণ বাবার সাথে থাকার কারণেই হয়তো বাবা ডাকটা সে আগে শিখে গিয়েছে। সাহিল নিজেই শিখিয়েছিল, তবে সাবা কখনো ডাকতো না। তবে হঠাৎ একদিন সে তার কাঙ্ক্ষিত বাবা ডাক শুনতে পেল। পরিষ্কার কণ্ঠে না হলেও আধো বলে সে যখন সাহিলকে বাবা বলে ডাকলো, তখন সাহিল যেন তার নিজের মধ্যে নেই। অদ্ভুত এক অসহ্যকর আনন্দ তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বাবা, এই দুটো অক্ষরের সামান্য শব্দের মধ্যে এত বিশেষত্ব লুকিয়ে রয়েছে, সাবাবিহীন তা বোধহয় কখনোই টের পাওয়া যেত না। বাবা থেকে আস্তে আস্তে সেই ডাক বাবাইতে রূপ নেয়। সাহিলকে দেখা মাত্রই 2 হাত একসঙ্গে করে করতালি দিয়ে বাবাই বাবাই করে সারা ঘর মাথায় তোলে। এই আনন্দের ভাষা কিভাবে প্রকাশ করতে হয় তা সত্যিই সাহিলের জানা নেই। সাবার অর্ণাকে প্রথমবার মা ডাকার সেই অনুভূতিটাও ব্যাখ্যাতি অদ্ভুত সুন্দর। এভাবেই অতি আনন্দে ধীরে ধীরে সময় গড়াচ্ছিল। সাবার সময়ের সাথে সাথে সকলের চোখের মনেই হয়ে উঠেছে। সবার আদর পেয়ে পেয়ে এই কারণে দুষ্টুমিটাও বেড়ে গেছে। মা বকলে সে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ফুপির কাছে চলে যায়, কাদো কাদো মুখে নালিশ দেয়। ফুপি আদর করে 2টো চকলেট দিলে তার সমস্ত অভিমান শেষ। ফুপির কাছে শুধুমাত্র চকলেটের বায়না আর কাকার কাছে ঘুরতে যাওয়ার বায়না। আহিলকে দেখা মাত্রই লাফ দিয়ে কোলে উঠে দরজার দিকে ইঙ্গিত করবে। আহিল না বললে সে 2 হাত মুখে পুড়ে চোখ বড় বড় করে কড়া চোখে তাকিয়ে থাকে। সেই দৃষ্টির কাছে শেষমেশ হার মানতে হয় আহিলের। দেখতে দেখতে সাবার আগমনের অন্তিম দিনটাও চলে আসে। এত তাড়াতাড়ি একটা বছর কিভাবে কেটে গেল ভেবে পায় না কেউই। সাবার 1 বছর হওয়া উপলক্ষে তার জন্মদিনে বিশেষ আয়োজন করেছে সাহিল। জীবনের প্রথম জন্মদিন, একটু স্মরণীয় হওয়া তো প্রয়োজন। সেদিন সকালে সাহিল অর্ণাকে উদ্দেশ্য করে বলল, দেখলে কত তাড়াতাড়ি দিন চলে যায়। আমাদের বিবাহিত জীবনের 6টা বছর কেটে গেল। আমাদের মেয়ে এসেছে, তারও একটা বছর হয়ে গেল। কই যায় সময়গুলো? আমাদের জীবনের অতি মূল্যবান সময়। সময় তো বহমান, সময়ের সাথে সাথে আমাদের খারাপ দিনগুলো চলে গেছে। একটা সময় আঙুল তুলে কথা বলার জন্য কত মানুষ মুখিয়ে থাকতো, এখন কাউকে কিছু বলতে দেখো। একটা সময় তোমার বাবা ডাক শোনার কোনো সম্ভাবনা ছিল না, আর এখন একটা পুতুল সর্বক্ষণ তোমার বাবা বাবা করেই ডাকছে। তবে তুমিই বলো, এই সময়টা বেশি মূল্যবান নাকি ওই সময়টা? দুটো সময় দুটো রকম। এই সময়টা হয়তো আমাদের অতি আনন্দের, আমাদের বড্ড সুখের, কিন্তু তাই বলে ওই খারাপ সময়টাকে ভুলে গেলে চলবে? ওই সময়ে তো আমরা মানুষ চিনতে শিখেছি, কে বা কারা আমাদের মুখোশধারী শুভাকাঙ্ক্ষী সেটা আমরা জানতে পেরেছি। তা তো ঠিকই, তবে জানতো মানুষের কথা শুনতে শুনতে এতটাই গায়ে সওয়া হয়ে গিয়েছিল, পরে আর তাদের কথা কানে তুলতে ইচ্ছে করেনি। প্রথম খুব গায়ে লাগতো। একবার তোমার কাকিমা বলেছিল না, বাচ্চা কাচ্চা ছাড়া মেয়ে মানুষের জীবন মূল্যহীন। এই কথাটি শুনে এত পরিমাণ কান্না করেছিলাম যে আমার সারা জীবনের কান্না হিসেব করলেও ওই পর্যন্ত পৌঁছাতো না। বারবার মনে হচ্ছিল আমি বোধহয় একটা বাচ্চা কখনোই পাবো না, পাওয়ার তো কোনো আশাই ছিল না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সাহিল অন্যার কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, আবার তুলছো এসব কথা? ডাক্তার বলেছে তুমি কখনো সন্তান জন্ম দিতে পারবে না। তুমি কিন্তু যে কখনো মা হতে পারবে না এটা তো একবার বলে নাই। জন্ম দিলেই কি শুধু মা হয়? এই যে তুমি যে মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো, এই ভালোবাসার বুঝি কোনো দাম নেই? জন্ম দেওয়া ছাড়াও মা হওয়া যায় না। অর্ণার চোখ থেকে চুপ করে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাহিল 1 হাতে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, দেখো তুমি এর কাণ্ড। একটা বাবুর মা হয়ে তোমার মধ্যে এখনো বাবু বাবু স্বভাব রয়ে গেল। এখন তো তোমার মেয়ের কাদার বয়স, তুমি কাঁদছো কেন বলো তো? মা আমি একসাথে দেখি আমার জীবন ছাড়খাড় করে দেবে। অর্ণা ফিক করে হেসে সাহিলের বুকে মাথা রাখলো।
সাহিল অর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে পুনরায় বলল, এত সুখের মুহূর্তে দুঃখের কথা কেন মনে করছো বলো তো? যা গেছে তা একেবারেই যেতে দাও না। পিছুটানে বারবার ফিরিয়ে আনো কেন? দুঃখকে ফিরিয়ে আনতে হয় না, জানো না? দুঃখ ব্যতীত সুখ যে অপরিপূর্ণ। সন্ধ্যার মধ্যে আত্মীয় স্বজন সকলে চলে এলো। সাহিলের দিক থেকে তেমন কেউ আসে নাই। তারা আসবে এমনটা আশাও করে নাই অর্ণা। এখনো সবাই সাবাকে মেনে নিতে পারে নাই। না মানলেও কিছু যায় আসে না। তার বাবা মা সহ কাছের কয়েকজন মানুষ যে তাকে আগলে রেখেছে, এটাই অনেক। কেক কাটার পর্ব শেষ হলে বাচ্চারা সকলে বেলুন, ফুল, লতাপাতা সব ছিঁড়ে একত্র করলো। বড়রা এক কোণে বসে গল্প করছিল। সাবা দুষ্টুমি করছিল বলে অর্ণা ওকে কোলে নিয়ে সরে আসছিল। এমন সময় সাহিল পথ আটকে দাঁড়ায়, কোমরে দুহাত গুজে বলে, ব্যাপার কি বলো তো? আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? রূপের রহস্য কি? আমাকে একটু বলো, আমিও ট্রাই করে দেখি। বুড়ো বয়সী ভীমরতি। কি বললে? আমি বুড়ো? এই তুমি জানো আমার জন্য এখনো বিয়ের প্রস্তাব আসে, খবর রাখো তুমি। এত প্রস্তাব রিজেক্ট করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি। তবে সিদ্ধান্ত নিয়েছি, একটা প্রস্তাব অ্যাকসেপ্ট করেই ফেলবো। শখ কত বলি কি তুমি বিয়ে করবে শুনি? হ্যাঁ, দেখেছো মা তোমার বাবা কত পচা। সাবাও তালে তাল মিলিয়ে আধো বলিতে উচ্চারণ করে, পতা। অর্ণা হেসে উঠল। দেখেছো মেয়েও আমার পক্ষ নিচ্ছে। তাহলে ভাবো তুমি আসলেই পচা। যাও যাও, বিয়ে করতে চেয়েছিল না, যাও গিয়ে করো। আমি আর আমার মেয়ে কোনো পচা লোকের সাথেই থাকতে চাই না। মা, আপনি আমায় পচা বললেন? বাবাকে পচা বলতে পারলেন আপনি? সাবা কি বুঝলো কে জানে। তবে সে মামা করতে করতে উল্টো দিক ফিরে অর্ণার গলা জড়িয়ে ধরল। অর্ণার যুদ্ধে জিতে যাওয়া ভঙ্গিতে হেসে উঠল। অমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আসতে পারি? অর্ণা আর সাহিল দুজনেই পেছনে ফিরে তাকিয়ে শান্তাকে দেখতে পেল। সাহিল বলল, এসো এসো, অনুমতি নেওয়ার কি আছে? না, ভাবলাম আমি আবার ভুল টাইমে চলে এলাম কিনা। এজন্য আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমার অপরাধ মার্জনা করুন জনাবা। ঢং করিস না তো, কি বলবি তাই বল। শান্তা অর্ণার কোল থেকে সাবাকে নিজের কোলে নিয়ে ছোট্ট করে চুমু খেয়ে বলল, আমাকে এখন যেতে হবে আপু। সে কি, তুই আজকে থাকবি না? তুই তো বলেছিলি আজকে দিনটা থাকবি। হ্যাঁ, মাত্র এলে আবার এখনই চলে যাবে? কাল বিকালে যেও, দরকার হলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। না না ভাইয়া, আমাকে আজকেই যেতে হবে। আসলে আমার শাশুড়ি মা অসুস্থ তো, তাই ওনাকে একলা ছাড়তে পারি না। সুস্থ ছিল, রাত ফোন করে বলো ওনার নাকি আবার শরীরটা খারাপ করেছে, তাই যেতে হবে। ও তাহলে আর কি করা, এখনই চলে যাবি? হ্যাঁ, যেতে চাচ্ছিলাম। আচ্ছা। আটকানোর যেহেতু সুযোগ নেই, তাই আর থেকে যেতে বলছি না। তবে মাঝে মাঝে এসে ঘুরে দিও। এই তো আজকে যাচ্ছ, তারপর তো কোনো অকেশন ছাড়া তোমাকে পাত্তাই পাওয়া যাবে না। আমি তো তাও মাঝে মাঝে আসি, আর আপনারা তো এক যুগে একবারও যান না। সময় পাই না। আচ্ছা তুমি আসো, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলি। সাহিল চলে যায়। শান্তা অর্ণার সাথে আরো দুই এক কথা বলে সাবাকে আদর করে বেরিয়ে আসে। রওনা হয় নিজের গন্তব্য। রাতে যারা থাকার তারা থেকে গেল, আবার অনেকেই বাড়ি ফিরে গেল। সাবা দাদা দাদির সাথে তাদের ঘরে চলে এলো। তবে বেশিক্ষণ থাকবে না, একটু বাদেই গুটি গুটি পায়ে হেঁটে বাবা মায়ের কাছে চলে আসবে। এটাই প্রতিনিয়ত হয়ে আসছে। সাহিলের একটা প্রশ্ন অনেকদিন আগে থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। অর্ণাকে জিজ্ঞাসা করবে করেও সময়ের অভাবে হয়ে ওঠে না। তবে আজকে আর সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাজকর্ম শেষ করে অর্ণা ঘরে আসতেই সাহিল অর্ণার হাত টেনে সোজা বারান্দায় এসে চাঁদের আলোয় দাঁড়ালো। রেলিং এ হেলান দিয়ে বলল, একটা কথার জবাব দাও তো। জিজ্ঞেস না করলি জবাব দেবো কিভাবে? কথা হচ্ছে প্রতিটা মেয়েকে দেখি প্রথম বাচ্চা হিসেবে ছেলে চায়। তোমার মেয়ের শখ হলো কেন? বলো বলো। এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হলো? আমার মেয়ে বাবু পছন্দ, আমি বাবুকে নিজের মতো করেই সাজাবো, সুন্দর সুন্দর জামা পরাবো। আর কি? আর আমার মেয়ে যখন বড় হবে তখন তোমার মতো করে হাতে তুলে দিয়ে নিশ্চিত হব। আমার মতো কাউকে মানে? মানে তোমার মতো দারুণ একজন মানুষের হাতে ওকে তুলে দেব। সে ওকে তোমার আমার থেকেও বেশি ভালোবাসবে, সবসময় খেয়াল রাখবে, অযত্ন হতে দেবে না। আমি দারুণ? হ্যাঁ অবশ্যই, কারণ বলবো। বলো। আমাদের সম্পর্কটা তো তোমার জন্যই স্বাভাবিক হয়েছে। আমাদের সম্পর্কে কখনো যে কোনো ধরনের সমস্যা হলেই তুমি সেটা নিজ দায়িত্বে সলিউশন করো। আমাকে কোনো ঝামেলা পোহাতেই হয় না। আমাদের সম্পর্কে তুমি পজিটিভ। আমাকে প্রথম ভালোবাসার কথাও তুমি বলেছিলে। মানুষ হিসেবে আমার থেকে তুমি বেটার। সারা দুনিয়ার কাছে আপনার বউ খারাপ হলেও আপনার কাছে শ্রেষ্ঠ। আর সর্বশেষ, আমার অতি তুচ্ছ শখ পূরণ করার জন্য আপনি আমার শখের পুরুষ। তবে বলেন আপনি মানুষটা কেন দারুণ হবেন না? পাবে না। এই সাহিল দুনিয়াতে এক পিসই আছে। আর এক পিস আমার মেয়ের জন্য বরাদ্দ আছে, বুঝেছেন সাহেব? বাবা,
এত ভালোবাসো তুমি আমাকে যে মেয়ের জন্য আমার মতো কাউকে আশা করছো? আগে বলো না কেন আমার ভালোবাসো? বলবো কেন? আজকেও বলা উচিত হয়নি, আবেগে পড়ে বলে ফেলেছি সব। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। পুরুষ মানুষকে বেশি লাই দিতেই হয় না, মাথার উপরে উঠে নাচে, বুঝতে পেরেছেন? এই শোনো, আমার সব কথা মিথ্যে ছিল, ওসব কথার কথা বলতে হয় না, তাই বলা। আচ্ছা আচ্ছা, আমি না হয় এই বেলাতেই সব মিথ্যাগুলোকে সত্যি মনে করে নিলাম। আমি তো আমার বউকে চিনি, তাই না? তুমি মিথ্যা বলতেই পারো, কিন্তু আমার বউ কখনো আমার সাথে মিথ্যা কথা বলে না, বুঝেছো? আমার বউ হচ্ছে মিষ্টি কথার মানুষ। আচ্ছা, শুধুই মিষ্টি কথার মানুষ, আর কিছু না? আর কি হবে? আর কিছু না? আর সে আমার বউ, একমাত্র বউ। সে আমার মেয়ের মা। আর আর কি হবে? আমি হচ্ছি এই বাড়ির বড় বউ, বুঝেছো? ওহো, বড় মিস্টেক করে ফেলেছি রানী সাহেবা। আমার শাস্তি কি মার্জনা করা যায় না, নাকি আমাকে আপনার দণ্ডে দণ্ডিত করবেন? আমায় জড়িয়ে ধরো, তাহলে সব ভুল মাফ করে সারা জীবন আমার দণ্ডে দণ্ডিত করে রাখবো। সাহিল এগিয়ে এসে অন্নাকে বুকে জড়িয়ে নিল। চাঁদের আলোয় দুজন মানুষ একে অপরের ভালোবাসা ফের নতুন করে উপলব্ধি করে নিল। এই ভালোবাসা অন্নাকে ভালোবাসার দিন থেকে বহমান, এখনো বয়েই চলেছে একই গতিতে, আর মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসা একই ধারায় চলতে থাকবে। হুট করে দরজা ধাক্কানোর আওয়াজে সম্বিত ফিরে পেল অন্না। সাহিলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই সাহিল বলল, তোমার মেয়ে চলে এসেছে। আমি গিয়ে নিয়ে আসছি। অর্ণা সাবাকে কোলে নিয়ে আবারও সাহিলের পাশে এসে দাঁড়ালো। সাহিল সাবাকে কোলে নিয়ে গাল টিপে দিয়ে বলল, মাকে ছাড়া ভালো লাগে না? সাবা অর্ণার দিকে ইশারা করে বলল, মা মা মা। ওইটা আমার বউ। সাহিলও একই সুরে বলে, বউ বউ বউ। মাঝখান থেকে অর্ণা হিহি করে হেসে উঠল। সাহিল এক হাতে অর্ণাকে জড়িয়ে নেয়। তিনজন একসাথে চাঁদের আলো গায়ে মাখে। এত আনন্দে অর্ণার চোখে পানি এসে যায়, কিন্তু সে আর কাঁদবে না। কান্নাকাটি আর তাকে মানায় না। জীবন সব দিক দিয়ে তাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই মানুষগুলো তার সুখের ঠিকানা। এদের পাশে রেখে শুধু ঠোঁটে প্রসারিত করে হাসা যায়, কাঁদা যায় না। এরা অন্যার চোখের পানি কিছুতেই আর গড়াতে দেবে না। সুন্দর জীবন রংধনুর 7 রঙের মতো আকাশে উড়িয়ে দেবে। গাইস, স্বচ্ছ নীলের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে এখন থেকে নিয়মিত গল্প আসবে, তবে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিতে হবে। ধন্যবাদ।